হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। তো আজকে আমাদের কেমিস্ট্রি ক্লাস। এই ক্লাসে হচ্ছে আমরা পড়ব আমাদের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3। হ্যাঁ, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, আর একটা হচ্ছে রাসায়নিক বন্ধন। তো এই চ্যাপ্টারটা মেডিকেলের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটার মজার বিষয় হলো এই চ্যাপ্টারটাতে মুখস্থ করার জিনিসপত্র কম, বোঝার জিনিসপত্র অনেক বেশি। অর্থাৎ তোমার যদি কেমিস্ট্রি, মানে আমি বলি এই চ্যাপ্টারটা কেমিস্ট্রি একজন কত ভালো বোঝে সেটার একটা মার্কার হলো এই চ্যাপ্টারটা। হ্যাঁ, তুমি যদি এই পর্যায়বৃত্ত ধর্ম জিনিসটা অনেক ভালো বোঝো, তুমি মোটামুটি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে বস বলা যায়। ঠিক আছে? তো কোন মৌলের সঙ্গে কোন মৌলের কীরকম সম্পর্ক, গ্রুপ ভিত্তিক কীরকম সম্পর্ক, পর্যায়গুলোর কীরকম সম্পর্ক, হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসগুলো আসলে কিভাবে তোমার ইলেকট্রন আসক্তি থেকে শুরু করে আয়নীকরণ শক্তি থেকে শুরু করে সব কিছুর সঙ্গে এই একটা ইলেকট্রন বিন্যাস রিলেটেড, এই সব কিছু জাস্ট একটা বেসিক কনসেপ্টের উপর দাঁড়ায় আছে। এবং তুমি এটা যত ভালো বুঝবা তত ইজিলি তুমি ইনঅর্গানিক কেমিস্ট্রির সব কিছু বুঝবা। সেটা রাসায়নিক পরিবর্তন বলো, যে কোনো বিক্রিয়া বলো, তুমি খুব ইজিলি বুঝবা। এই জন্য এটা একটা ফাউন্ডেশনাল চ্যাপ্টার। হ্যাঁ, এই জন্য এটা আমাদেরকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। শুধুমাত্র অ্যাডমিশনের জন্য তো অবভিয়াসলি অনেক গুরুত্বপূর্ণ, বাট অ্যাডমিশন ছাড়াও অ্যাকাডেমিক লাইফেও এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এই চ্যাপ্টারে আজকে আমরা মোটামুটি যতদূরই পড়বো, আমরা প্রথমে পর্যায় সারণীটা ভালো করে পড়ার চেষ্টা করব। বিভিন্ন যে ব্লকের মৌলগুলো আছে, এই ব্লকের মৌলগুলোর ধর্ম কীরকম, এইগুলো আমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করব আজকে। তো ইনশাল্লাহ এই ক্লাসটা করলে, ক্লাসটা যদি তুমি জাস্ট মনোযোগ দিয়ে করো, তোমার অ্যাডমিশন বলো, একাডেমিক বলো, কোথাও তুমি আটকাবা না। বিশেষ করে স্পেশালি অ্যাডমিশনে আসার মতো প্রত্যেকটা জিনিস আমরা ধরে ধরে বুঝায় বুঝায় পড়াবো, যাতে তোমার অ্যাটলিস্ট এই কেমিস্ট্রি জিনিসটা তোমার মুখস্থ করা বার্ডেন থেকে তুমি কমে যাও। ওকে, এমনি বায়োলজি একটু মুখস্থ করতে হয়, অনেক সময় ফিজিক্সের কিছু জিনিসপত্র মুখস্থ করতে হয় মেডিকেলের জন্য, কিন্তু কেমিস্ট্রি যাতে তোমার একেবারে মুখস্থ করা না লাগে, তুমি জাস্ট বুঝে বুঝে যে কোনো অ্যান্সার বের করে ফেলতে পারো, ওইটাই হচ্ছে আমাদের টার্গেট থাকবে। ঠিক আছে? কিছু জিনিস অবশ্যই থাকবে একটু অল্প অল্প মুখস্থ, বাট আমরা যতটা পারি ওইটাকে মিনিমাইজ করার চেষ্টা করবো, আমরা বুঝে পড়ার চেষ্টা করব, কনসেপ্ট দিয়ে পড়ার চেষ্টা করব। ওকে, সো ক্লাসটা ফান হবে, অনেক ভালো হবে। সবাই রেডি? তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এখান থেকে আমরা এই ভূমিকা টমিকা পড়বো না, আমরা 3.1 এই অংশটাতে চলে আসব। তোমাদের কাছে বই থাকলে বইটা সামনে নিয়ে বসে পড়তে পারো। বই দাগানোর দরকার নাই খুব বেশি, তোমাদের এই পিডিএফগুলো দিয়ে দেওয়া হয়, তুমি পরে দাগায় নিতে পারবা অথবা ক্লাসের আগে দাগায় নিবা। আমি যখন ক্লাসটা করাবো তুমি খুব একেবারে মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। যদি চাও নোট করতে পারো অল্প অল্প করে, বাট জাস্ট একেবারে নোটের দিকেই মনোযোগ দিয়ে দেওয়ার দরকার নাই যে শুধু নোটই করতেছি, ক্লাস শুনতে পারতেছি না ঠিক মতো। সো ক্লাসটা বেশি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, আমি যা বলি সেটা বোঝার চেষ্টা করো, এমনিতেই সব কিছু মনে থাকবে। ঠিক আছে? ওকে, তো আমাদের যে পর্যায় সারণীটা আছে, এখানে দেখো একটা পর্যায় সারণীর ছবি আছে। হ্যাঁ, তো এই পর্যায় সারণীটা এই যে যে সাজানো হয়েছে, এটা তোমরা অনেকবার দেখছো, কিন্তু খুব খুব মনোযোগ দিয়ে, ডিপলি মনোযোগ দিয়ে দেখলে তোমরা অনেক ভালো ভালো জিনিস, ইন্টারেস্টিং জিনিস এখান থেকে ধরতে পারতা। তো আমরা এই যে কখনো তোমার মাথায় আসছে যে পর্যায়টা যে সাজানো হইলো, এই যে গ্রুপ 1 2 3 4 5 6 7 8 9 10, আবার পিরিয়ড করা আছে এখানে, তাই না, শ্রেণী যেটাকে বলে, তাহলে এইগুলাকে আসলে কিসের ভিত্তিতে সাজানো হয়েছে? এই যে হাইড্রোজেনটা এখানেই দেওয়া হইলো, কেন দেওয়া হইলো, তাই না? এই প্রশ্নগুলো কিন্তু মনের মধ্যে আসা উচিত। তুমি একজন এইচএসসি লেভেলের স্টুডেন্ট, তুমি সামনে ভার্সিটিতে যাবা, তো তোমার মনে প্রশ্ন আসতে হবে, কিউরিয়াসিটি থাকতে হবে পড়াশোনার বিষয়ে। ওকে, সো আমরা ওইগুলো একটু জানার চেষ্টা করবো। দেখো, সর্বপ্রথম যে পর্যায় সারণীটা আবিষ্কার হয়েছিল, ঠিক দেখতে কিন্তু এরকম ছিল না। হ্যাঁ, ওইটা একটু অন্যরকম ছিল এবং ওইখানে মৌলও কম ছিল। সেই মৌলের সংখ্যাটা কত, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসতেই পারে, যেহেতু এটা একদম প্রথম লাইন, স্যারদের যদি চোখে পড়ে যায় চলে আসতে পারে, স্যাররা দিয়ে দিতে পারে, তাই না? ওকে, তাহলে এটা আমরা একটু জানি যে মেন্ডেলিফ একদম শুরুতে যে পর্যায় সারণীটা আবিষ্কার করছিল, সেখানে মাত্র 63টা মৌল ছিল, এবং এই 63টা মৌলকে আমরা কিন্তু পারমাণবিক ভরের ক্রমবৃদ্ধি অনুসারে সাজাইছি। মানে যেই মৌলটার ভর কম ছিল সে শুরুতে, যেই মৌলটার ভর বেশি ছিল সে পরে। তো আমরা এইভাবে করে সাজাইছি। তখনও কিন্তু পর্যায় গ্রুপ ছিল। কয়টা পর্যায় ছিল তখন কিন্তু পর্যায় ছিল বেশি, 12টা পর্যায়, মানে এরকম এই যে 1 2 3 এরকম ছিল 12টা পর্যায়। ঠিক আছে? আর গ্রুপ ছিল 8টা,
এখন কিন্তু গ্রুপ বেশি, পর্যায় কম। হ্যাঁ, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আগে ছিল 12টা পর্যায় আর হচ্ছে 8টা গ্রুপ, আর এখন কি, এখন 7টা পর্যায় 18টা গ্রুপ, তাই না? এরকমই তো। আচ্ছা, তো দেখো প্রথম দিকে যেটা ছিল এখন কিন্তু ইভলভ হয়ে অনেক আগায় আসছে, অনেক অ্যাডভান্সড হয়েছে, এবং এইটাই বেশ অনেক বছর ধরে আসছে, তাই না? এবং এই যে পর্যায় সারণীটা, এটা যে সংস্থাটা মোটামুটি তারা ঠিক করে যে কিভাবে চলবে, কিভাবে থাকবে, নতুন কোনো মৌল আবিষ্কৃত হলে কোন জায়গায় আমরা বসাবো, যেই সংস্থাটা এটা ঠিক করে ওইটাকে আমরা বলি ইউপ্যাক। তোমরা অনেকে বলো আইইউপ্যাক, বাট আসলে বলতে হয় ইউপ্যাক। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, তো যাই হোক, তো মেন্ডেলিভ একটা পর্যায় সারণী করলো, সেটাকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজানো হইল, এবং পরে দেখা গেল কি এই ভরের ক্রমানুসারে সাজাইলে কিছু প্রবলেম হয়। ঠিক আছে, এই প্রবলেমের ডিটেলস আমরা যাচ্ছি না, তোমাদের বইতে যেই জিনিসপত্রগুলো নাই ওইটা নিয়ে আমরা একটু মাঝে মাঝে কথা বলার চেষ্টা করব, বাট খুব বেশি যাওয়ার চেষ্টা করব না, তাহলে ক্লাস অনেক অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তো কিছু প্রবলেম হয় পারমাণবিক ভর অনুসারে সাজাইলে, এই জন্যই পরবর্তীতে পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে সাজানো হয়। জাস্ট এতটুকু জানলেই এনাফ। হ্যাঁ, পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে নতুন যে পর্যায় সারণীটা আছে এটাকে আমরা সাজাই, এবং সেখানে 7টা পর্যায় এবং 18টা গ্রুপে বিন্যস্ত করি আমরা, এবং এইটাকেই আমরা আধুনিক পর্যায় সূত্র মতে বলি দীর্ঘাকার পর্যায় সারণী। তাহলে দীর্ঘাকার যে পর্যায় সারণী সেটাতে পর্যায় কয়টা? 7টা, এবং গ্রুপ হইল 18টা। ঠিক আছে, ওকে। তো এখানে আধুনিক পর্যায় সূত্র নামে একটা মানে সংজ্ঞার মতো দেওয়া আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট তুমি একবার পড়তে পারো যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মানে পারমাণবিক সংখ্যা যত বাড়তে থাকে, ওইটার ধরো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আয়নীকরণ শক্তি টক্তি এই সব কিছু আস্তে আস্তে হয় বাড়তে থাকবে বা কমতে থাকবে বা কিছু একটা হবে, বাট একটা নির্দিষ্ট ধরো 8টা মৌল বা 18টা মৌল এরকম পরপর ওই জিনিসগুলা ঘুরে ফিরে আবার আসবে। ধর একজনের গলনাঙ্ক কম ছিল, বাড়তে 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 অনেক বেশি গলনাঙ্ক হয়েছে একটা মৌলের, 8 নাম্বার মৌল, আবার 9 নাম্বার মৌলে এসে গলনাঙ্কটা আবার কম থেকে আবার শুরু হয়ে বাড়তে বাড়তে যাবে। সো এই যে ঘুরে ঘুরে আবার আসতেছে, এটাকে আমরা বলি হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। এটা আমরা আস্তে আস্তে আরও ডিটেলসে পড়বো, অসুবিধা নেই। তো এই যে দীর্ঘাকার পর্যায় সারণী, এইটা যে আবিষ্কার করছে এইটাকে আমরা বলি হচ্ছে বিজ্ঞানী বোর। বোরের পর্যায় সারণী বলি আর কি। তো এটা একটু মনে রাখতে পারো, খুব বেশি একেবারে গুরুত্বপূর্ণ না আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এই ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা মোটামুটি পর্যায় সারণীটাকে 4টা ব্লকে ভাগ করছি, বড় বড় 4টা ব্লক। তোমরা সবাই জানো বড় 4টা ব্লক কি, তাই না? একটা হচ্ছে এস ব্লক, এই যে প্রথম দুইটা, এই যে এখানে যতটুকু আছে এই প্রথম দুইটায় পুরোটা হচ্ছে কি এস ব্লক, তাই না? এই ব্লকটাকে আমরা বলি এস ব্লক। এই যে 13 থেকে গ্রুপ 17 এটাকে আমরা বলি হচ্ছে পি ব্লক, তাই না? গ্রুপ 18, সরি, এটা হচ্ছে পি ব্লক। তাহলে এস পি, এইটা হচ্ছে ডি ব্লক, এই যে মাঝখানে একেবারে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যা আছে এটা হচ্ছে ডি ব্লক। আর এই ডি ব্লকের মধ্যে স্পেশালি এই যে 57 নাম্বার যেটাকে আমরা বলি ল্যান্থেনাম, আর একটা হচ্ছে 89 নাম্বার অ্যাক্টিনিয়াম। এই ল্যান্থেনামের সঙ্গে দেখো 57 থেকে শুরু করে 58, 59 থেকে একেবারে 71 পর্যন্ত এই 15টা, এবং এই 89 থেকে শুরু করে একেবারে 103 পর্যন্ত, অর্থাৎ অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে একেবারে লরেন্সিয়াম পর্যন্ত এই যে 15, 15, 30টা মৌল আছে, হ্যাঁ, এইটাকে আমরা আবার আলাদা একটা ব্লকে ভাগ করে ফেলছি, এটাকে আমরা বলি হচ্ছে এফ ব্লক। তাহলে এস পি ডি এবং হচ্ছে এফ ব্লক। এবং আজকে আমাদের পড়াশোনাটা এগুলো নিয়ে হবে যে এস ব্লকে কী কী মৌল আছে, তাদের কী ধরনের ধর্মাবলী আছে, হ্যাঁ, পি ব্লকে কী কী ধরনের মৌল আছে, কী কী গ্রুপের মৌল আছে, তাদের ধর্মাবলীগুলো কীরকম, ডি ব্লকে কী কী আছে, এফ ব্লকে কী কী আছে। সো আমরা খুব ইন ডিটেলসে পড়ার চেষ্টা করব, এবং প্রত্যেকটা জিনিসই আমরা আত্মস্থ করার চেষ্টা করবো, মুখস্থ না, বুঝে বুঝে আত্মস্থ করার চেষ্টা করবো। তাহলে চলো শুরু করি। প্রথমে আসো, কোনটায় কয়টা মৌল আছে এটা একটু আমরা এই সংখ্যাটা একটু জেনে নিই, কারণ এটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে আগে পড়ে, হ্যাঁ, যে ডি ব্লকের মধ্যে কয়টা মৌল আছে বা পি ব্লকের মধ্যে কয়টা মৌল আছে। হ্যাঁ, আচ্ছা, অথবা এদের কিছু স্পেশাল নাম আছে, যেমন পি ব্লককে বলে হচ্ছে আদর্শ বা প্রতিনিধি মৌল। সো এইগুলো আমরা আস্তে আস্তে যখন ব্লক অনুযায়ী পড়বো আরও ডিটেলস আসবে। তাহলে আমরা প্রথমে একটু সংখ্যাটা পড়ি। দেখো, এস ব্লক মৌল টোটাল কয়টা আছে? 14টা। গ্রুপ আছে কয়টা? 1 আর 2, তাই না? গ্রুপ হচ্ছে 1 আর 2, টোটাল 14টা মৌল। পি ব্লক এটা কত থেকে শুরু? গ্রুপ 13, 14, 15, 16, 17, 18, এগুলো হচ্ছে সব পি ব্লক। এইখানে
মৌলের সংখ্যা কয়টা? 36টা। তাহলে এস ব্লকে 14টা, পি ব্লকে হচ্ছে 36টা। ওকে, এরপরে আসে হচ্ছে ডি ব্লক। তাহলে ডি ব্লকে টোটাল কয়টা আছে? 41টা আছে। এবং ডি ব্লকটা কত থেকে শুরু? আমরা জানি 3 থেকে শুরু করে গ্রুপ একেবারে 12 পর্যন্ত। ঠিক আছে, ওকে। এর মধ্যে অবস্থান্তর মৌলের কথা আছে, অবস্থান্তর মৌলের কথা পরেও আছে, তা আমরা এখনই পড়ে নিই, সমস্যা নাই। তাহলে এই যে ডি ব্লক মৌলগুলো আছে, এই যে দেখো এই পুরোটা হচ্ছে ডি ব্লক মৌল, তাই না? সরি, তাহলে এই যে ডি ব্লক মৌল পুরোটা আছে, দেখো এই যে ডি ব্লক মৌল পুরোটা আছে, এই ডি ব্লক মৌলের মধ্যে নর্মালি ডি ব্লকের ইলেকট্রন বিন্যাসে সবার শেষে থাকবে হচ্ছে D1 থেকে 10 পর্যন্ত থাকবে। মানে কোনোটা D1 থাকবে, কোনোটা D2 থাকবে, কোনোটা D3 থাকবে। এটা তো আমরা জানি, তাই না? এটা আমরা কোয়ান্টাম সংখ্যা যখন খুব ভালো করে পড়ছি, ওইটা আমরা বুঝছি যে ডিতে কয়টা ইলেকট্রন থাকতে পারে, সেটাই আমরা এখানে লিখি যে D1, 2, 3, 4, 5 থেকে ডিতে সর্বোচ্চ 10টা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে ডি অরবিটালে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই স্ক্যান্ডিনিয়াম যেটা, এইটাতে ইলেকট্রন বিন্যাসের শেষে থাকে হচ্ছে D1, আর এই জিঙ্ক যেটা, এটাতে থাকে হচ্ছে D10। ঠিক আছে, তো D10 হইলে এটাকে আমরা বলি হচ্ছে পূর্ণ ডি অরবিটাল। কি বলি? পূর্ণ ডি অরবিটাল বলি। কিন্তু যদি এই ডি অরবিটালটাই কখনো আংশিক পূর্ণ থাকে, তাহলে আংশিক পূর্ণ মানে কি? সম্পূর্ণ পূর্ণ নাই আর কি, অর্থাৎ 10টা নাই, 10টার চেয়ে কম থাকলেই ওটা আংশিক পূর্ণ। তাহলে D1 থেকে 9 যদি কারোর ইলেকট্রন বিন্যাস হয়, সেটা হয় 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যাই খুশি হোক না কেন, সেটা পূর্ণ না, 10 না। এইটা হইলেই তাকে আমরা একটা স্পেশাল নামে রাখি, সেটাকে আমরা কি বলি? অবস্থান্তর মৌল। তাহলে ডি অরবিটাল যদি আংশিকভাবে কারোর পূর্ণ থাকে, অর্থাৎ D1 থেকে 9 ইলেকট্রন বিন্যাস থাকে, ওইটাকে আমরা বলি হচ্ছে অবস্থান্তর মৌল। তাহলে অবস্থান্তর মৌলের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, অর্থাৎ এরকম আংশিক পূর্ণ থাকলে তাদের মধ্যে কিছু স্পেশাল বৈশিষ্ট্য দেখা যায়, এই জন্যই তাদেরকে আলাদা নাম দেওয়া হয়েছে, অবস্থান্তর মৌল নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, অবস্থান্তর মৌল নাম দেওয়া হয়েছে, এবং এটার ইংরেজি নামটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে ট্রানজিশন এলিমেন্টস। হ্যাঁ, ট্রানজিশন এলিমেন্টস। আবার এফ ব্লকে আছে হচ্ছে ইনার ট্রানজিশন, এটা আমরা পরে পড়ব। তো অবস্থান্তর মৌলের দেখো 5টা বৈশিষ্ট্য আছে, এটা একেবারে টানা মুখের আগায় থাকতে হবে। প্রতিটারই ব্যাখ্যা আছে, বাট আপাতত আমরা জাস্ট বৈশিষ্ট্যগুলো পড়ব। একটা হচ্ছে এগুলোর পরিবর্তনশীল যোজ্যতা থাকে, মানে এটার যোজনী 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হতে পারে, জাস্ট একটা ফিক্সড যোজনী না, পরিবর্তনশীল যোজনী। এরা রঙিন এবং জটিল যৌগ গঠন করে। তাহলে এরা রঙিন যৌগ গঠন করে, এরা জটিল যৌগ গঠন করে। এরা প্রভাবক এবং প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। তাহলে এরা প্রভাবক হিসেবে কাজ করতে পারে, প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। তাহলে প রঙিন যৌগ, জটিল যৌগ, এবং স্পেশালি কি? পরিবর্তনশীল যোজ্যতা। এই 5টা বৈশিষ্ট্য একেবারে মুখস্থ থাকতে হবে, সবসময় মনে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো এখানে একটা কথা আছে যে সব ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কিন্তু সব অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল। এটা বোঝার জন্য কোনো প্যাচ গোছের দরকার নাই, কারণ অবস্থান্তর মৌল মানেই কি? D1 থেকে 9, তাহলে এরা তো অবশ্যই ডি ব্লক মৌল। কিন্তু সব ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর না। কেন? কারণ এই যে এই লাইনটার কারণে, এই গ্রুপটার কারণে। কারণ এদের পূর্ণ D10 যাদের আছে, যাদের ডি অরবিটালটা পূর্ণ, তারা ডি ব্লক মৌল, কিন্তু তারা কিন্তু অবস্থান্তর না। এই গ্রুপটা কিন্তু অবস্থান্তর হইতে পারে নাই, তারা কিন্তু স্পেশাল হতে পারে না। এই যে জিঙ্ক বলো, ক্যাডমিয়াম বলো, মার্কারি বলো, হ্যাঁ, এরা কিন্তু অবস্থান্তর মৌল না। তাহলে যখনই তোমার প্রশ্নে কখন আসবে যে কোনটা অবস্থান্তর মৌল অথবা কোনটা অবস্থান্তর মৌল নয়, তখন কিন্তু এই অপশনগুলো বারবার দিবে। হ্যাঁ, জিঙ্ক দিবে, ক্যাডমিয়াম দিবে, মার্কারি দিবে। এই জন্য জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারির নামটা মনে রাখাটা বেশি ইম্পর্টেন্ট। এ বাদে যত ডি ব্লক মৌল আছে সবই অবস্থান্তর মৌল। বুঝলা? ঠিক আছে, ওকে। তাহলে ডি ব্লক মৌলের সংখ্যা জানলাম, একটু অবস্থান্তর মৌল নিয়ে কথাবার্তা জানলাম। এরপরে হচ্ছে আসতেছে এফ ব্লক মৌল। তাহলে এফ ব্লক মৌলটা কোন কোন পর্যায়ে আছে আমরা একটু দেখি তো। এই যে ষষ্ঠ এবং সপ্তম, তাই না? এই যে এই দুইটা জায়গা আছে, ষষ্ঠ এবং সপ্তম। তাহলে এটা যেহেতু ল্যান্থানাম দিয়ে শুরু হচ্ছে, এটাকে আমরা একটা স্পেশাল নামে ডাকি, নামটা হচ্ছে ল্যান্থানয়েড সিরিজ। আর যেহেতু এটা অ্যাক্টিনিয়াম দিয়ে শুরু হয়, ওইটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিনয়েড সিরিজ। ঠিক আছে, তাহলে ল্যান্থানয়েড সিরিজ, অ্যাক্টিনয়েড। তাহলে ল্যান্থানয়েডে মৌল আছে কয়টা? 15টা। অ্যাক্টিনয়েড আছে কয়টা? 15টা। এই হচ্ছে 30টা। এই 30টা হলো এফ ব্লক মৌল। ঠিক আছে, এই 30টা হলো কি?
এফ ব্লক মৌল। কিন্তু তাইলে ডি ব্লকে যেরকম ছিল যে আংশিক পূর্ণ ডি থাকলে ওগুলোকে আমরা বলি ট্রানজিশন মেটাল, আর যদি এফ ব্লক কারোর অপূর্ণ থাকে, অর্থাৎ কি বোঝাচ্ছে এফ ব্লক অপূর্ণ বলতে কি বোঝাচ্ছে বলো তো, এফ এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 14টা, তাহলে আংশিক পূর্ণ মানেই হচ্ছে এফ এ হয় একটা অথবা 13টা, মানে 14টার কম কিছু একটা থাকলে ওইটাকে আমরা বলি হচ্ছে আংশিক পূর্ণ এফ, এবং এই আংশিক পূর্ণ এফ থাকলে ওইটাকে আমরা বলি হচ্ছে ইনার ট্রানজিশন মেটাল। কি বলি? ইনার ট্রানজিশন মেটাল। ঠিক আছে, ওটা সামনে আসবে। তাহলে দেখো এফ ব্লক মৌলের মধ্যে আমরা বলতেছি ষষ্ঠ পর্যায়, যেটা ল্যান্থেনাম 57 থেকে শুরু, লুটেশিয়াম 71 পর্যন্ত, এই 15টা, এদেরকে আমরা বলি ল্যান্থানয়েডস বা ল্যান্থানাইড সিরিজ। আর অ্যাক্টিনিয়াম 89 থেকে লরেন্সিয়াম 103 পর্যন্ত। এই সংখ্যাগুলো একটু মনে রাখা গুরুত্বপূর্ণ। তুমি 57 সঙ্গে 15 যোগ দিলেই পারবা। হ্যাঁ, মানে 57 সঙ্গে 15 তো যোগ দিবা না, 14 যোগ দিবা, কারণ 57 নাম্বার মৌল একটা আর বাকি 14টা, তাহলে পেয়ে যাবে 71। ঠিক আছে, অ্যাক্টিনিয়াম কত? 89, তাই না? এটার সঙ্গে 14 যোগ দিবা, তাহলে কত হবে? 103। তাহলে 89 থেকে 103 পর্যন্ত এটা অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম, এটা ল্যান্থানাম থেকে লুটেশিয়াম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে এফ ব্লক মৌল। এর মধ্যে 3টা মৌল আছে, মানে যেটা প্রথম যে 2টা ল্যান্থেনাম, অ্যাক্টিনিয়াম এবং এই অ্যাক্টিনিয়ামের পরেরটা থোরিয়াম। ঠিক আছে, এই 3টা যদিও ল্যান্থানাইড সিরিজের বা অ্যাক্টিনাইড সিরিজের অংশ, কিন্তু এদের সর্বশেষ ইলেকট্রনটা যায় ডিতে। ঠিক আছে, এদের ইলেকট্রন বিন্যাসটা যদি তুমি করো দেখবা কি এদের সর্বশেষ ইলেকট্রনটা যাচ্ছে ডিতে, 6d1 বা 6d2 এরকম থাকে। এই জন্য এদেরকে আমরা কিন্তু প্রপারলি এফ ব্লক মৌল বলতে পারবো না, কারণ এফ ব্লক মৌল হইতে হলে অবশ্যই তার সর্বশেষ ইলেকট্রনটা এফ ব্লকে যাওয়া লাগবে। ঠিক আছে, এই জন্য এই 3টাকে আমরা এফ ব্লক মৌল থেকে বাদ দিয়ে দিব। তাহলে 15 যে 30টা ছিল ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের যে টোটাল 30টা মৌল, সেটার থেকে যদি তুমি এই 3টাকে বাদ দাও তাহলে টোটাল 27টা মৌল। এইটাই হচ্ছে এফ ব্লক মৌলের সংখ্যা। বোঝা গেছে? কনফিউশনের কিছু নাই। আমরা ল্যান্থেনাইড সিরিজ পড়ছি, ল্যান্থানাম থেকে 15টা, অ্যাক্টিনাইড সিরিজ পড়ছি 15টা, এই দুইটা হচ্ছে 30টা। এই যে 30টা, তার মধ্যে দুর্ভাগ্যক্রমে প্রথম 2জন এবং এই যে থোরিয়াম, এই 3জনের ইলেকট্রন বিন্যাস ডিতে গেছে, তারা এফে যাইতে পারে নাই। দ্যাটস ওয়াই এটাকে আমরা এফ ব্লক মৌল হিসেবে কাউন্ট করতে পারবো না চাইলেও, যদিও তারা এক সারিতে ওদের সঙ্গে আছে, বাট আমরা কাউন্ট করতে পারবো না। দ্যাটস ওয়াই এফ ব্লকের মৌল হবে কয়টা? 30 থেকে 3টা কম, 27টা। ঠিক আছে, তাহলে একেবারে ভুল করা যাবে না। এস ব্লক হচ্ছে 14, পি ব্লক হলো 36, ডি ব্লক হলো 41 এবং এফ ব্লক হলো 27টা। ঠিক আছে, এছাড়া বাকি সব ডিটেলস আমরা এখান থেকে পড়ে ফেলছি। ওকে, আচ্ছা, এবার আসো এখানে একটা গ্রুপ সংখ্যা নির্ণয়ের একটা সুন্দর একটা জিনিস দেওয়া আছে, যে তুমি কিভাবে গ্রুপ সংখ্যা নির্ণয় করবা। ওকে, তাহলে এস ব্লক মৌলগুলোর ক্ষেত্রে আমরা গ্রুপ সংখ্যা কেমনে নির্ণয় করব, পি ব্লকের ক্ষেত্রে কিভাবে করব, ডি ব্লকের ক্ষেত্রে কেমনে করব, এফ ব্লকের ক্ষেত্রে কেমনে করব। ঠিক আছে, আচ্ছা, মানে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দিবে, বলবে যে ধরো কার্বন, ঠিক আছে, অথবা বলবে ক্রোমিয়াম, এইটা কোন ব্লকের মৌল বা এটার গ্রুপ সংখ্যা কত, এটার পর্যায় সংখ্যা কত, এটা বের করো। সো এটা কীভাবে বের করবো ওইটা আমরা একটু দেখব। তাহলে এস ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে গ্রুপ সংখ্যা হচ্ছে তার সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা। মানে তুমি ধরো সোডিয়াম, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাই এরকম 1s2, 2s2, 2p6, 3s1, তাই না? তাহলে এর সর্বশেষ শক্তি স্তর কোনটা? 3s, এবং 3s এ কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তাহলে সোডিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, এইভাবেই আমরা বের করি। আর পর্যায় সংখ্যা তো আমরা জানি, হাইয়েস্ট যে কোয়ান্টাম নাম্বারটা আছে এখানে 3, এটি হচ্ছে পর্যায় সংখ্যা। ওকে, পি ব্লকের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। পি ব্লকের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রন সংখ্যাটা থাকবে, সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রন সংখ্যাটা থাকবে তার সঙ্গে আমাকে 10 যোগ দিতে হবে। কীরকম জিনিসটা যদি আমি বলি, দেখো, তাহলে একটা পি ব্লক মৌল ধরো হচ্ছে কার্বন, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। আমরা জানি এটা ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p2, তাই না? তাহলে এখানে সর্ববহিস্থ স্তর কোনটা? এইটা 2। তাহলে 2-এ এস এবং পি মিলায় কয়টা আছে? টোটাল 4টা ইলেকট্রন আছে। তাহলে এই 4-এর সঙ্গে আমরা যদি 10 যোগ দেই, এইটাই হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা। দেখো কার্বন কিন্তু গ্রুপ 14তেই আছে, এই যে দেখো গ্রুপ 14 কার্বন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পি ব্লক আমরা বের করলাম। এরপর হচ্ছে ডি ব্লক। তাহলে ডি ব্লকের ক্ষেত্রে জিনিসটা আসলে অলমোস্ট এস ব্লকের মতোই।
যে ডি এবং এস উপস্তরের ইলেকট্রন সংখ্যা, মানে একটু ঘোরায় কথাটা বলছে, বাট মোর অর লেস সেম। যেমন কীরকম, ধরো স্ক্যান্ডেনিয়াম, হ্যাঁ, এটা একটা ডি ব্লক মৌল, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 21। তাহলে এটা কিভাবে হয়? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে কি আসে বলো তো? 3pর পরে 3d কিন্তু আসে না, আগে আসে 4s, তাই না? 4s2, 3d1, এরকমই ইলেকট্রন বিন্যাস হয়। এই জন্য ওরা বলছে যে এই যে যে সবার শেষে যে দুইটা থাকে, এই যে এস আর হইতেছে ডি, মানে এই 3কে যদি তুমি এন ধরো, এই 4কে যদি তুমি এন ধরো, মানে হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা ধরো, তাহলে এন এস আর n-1 ডি। এই এন এস বলতে বোঝাচ্ছে 4s-এ কয়টা ইলেকট্রন আছে, আর n-1 মানে কি 4-1 3, এই 3d-তে কয়টা আছে, বুঝা গেছে? তো অনেক সময় এরকম হয় 5s2, 4d1, হ্যাঁ, এরকম হয়। তো এই ns এবং n-1d, তো এত প্যাচগোছের দরকার নাই, তুমি লাস্টের যে দুইটা আছে লিখলে যেভাবে আসে, এইটাই যে কয়টা ইলেকট্রন আছে ওইটাই হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার। তাহলে কয়টা আছে? 2টা যোগ 1টা 3। তাহলে এইখানে স্ক্যান্ডেনিয়ামের হচ্ছে গ্রুপ সংখ্যা 3। দেখো এই যে স্ক্যান্ডেনিয়াম, এটার গ্রুপ সংখ্যা কত? 3। এভাবে তুমি যে কোনোটারই গ্রুপ সংখ্যা তুমি বের করতে পারবা, ঠিক আছে, ডি ব্লক মৌলের। এরপরে আসা হচ্ছে এফ ব্লক মৌল। তাহলে এফ ব্লক মৌল আমার বের করারই দরকার নাই, এফ ব্লক সবাই গ্রুপ নাম্বার 3-এ। কেন? এই যে দেখো ল্যান্থেনাম এবং অ্যাক্টিনিয়াম, এই দুইটা ঘরের মধ্যে আসলে বেসিক্যালি পুরা দুইটা পর্যায় আছে, এই জন্য এরা সবাই আসলে গ্রুপ 3-এরই অন্তর্গত। ওকে, তাইলে আমরা এস ব্লক কিভাবে বের করব? সর্ববহিত শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। পি ব্লক যদি হয় কোনো একটা মৌল, কিভাবে বের করব? সর্ববহিতের সঙ্গে 10 যোগ দিব। ডি ব্লক হইলে শেষে ডি এবং এস এই দুইটাকে যোগ করব। আর এফ ব্লক সবাই হচ্ছে 3 নাম্বার। তাহলে আশা করি পারা যাবে, ঠিক আছে? আশা করি এখন পারা যাবে, যে কোনো গ্রুপ আমরা বের করতে পারবো। ওকে, যেমন দেখো এখানে একটা ধরো এই যে ক্রোমিয়াম, ঠিক আছে, এই যে ক্রোমিয়াম 24, এটার পর্যায় সংখ্যা গ্রুপ সংখ্যা বের করতে তোমাকে বললো, প্রশ্নে দিল এটার পর্যায় কত, গ্রুপ কত। তুমি কি করবা? এই পুরো জিনিসটা লিখবা, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখবা, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। আচ্ছা, এখন কথা হলো ভাই এগুলো কেমনে জানবো, পারমাণবিক সংখ্যা কত, এটা কোন ব্লকের মৌল, এটা কেমনে বুঝবো? এটা পর্যায় সারণী পড়তে 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 এই মৌলগুলো নিয়ে তুমি নাড়াচাড়া করতে করতে অটোমেটিক তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? মানে জাস্ট বসে বসে আন্দাজে মুখস্থ করার দরকার নাই, এই যে যত বেশি প্রশ্ন দেখবা, পড়বা, হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করবা, তত বেশিটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আমি এই যে এত বছর পড়াইতে পড়াইতে নিজে অনেক বছর পড়ছি, নিজে অনেক বছর পড়াইছি, এই জন্য আমার এখন অনেকগুলো মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, আমার কিন্তু প্রথমেই এতগুলো মুখস্থ ছিল না। ওকে, তাহলে লিখলা, লিখে শেষে আসবে দেখো এই যে 3d5, 4s1। তাহলে আমরা জানি ক্রোমিয়াম একটা ডি ব্লক মৌল। তাহলে ডি ব্লক মৌলে কী করতে হয়? এই যে শেষের এস আর এই যে 3d এটা নিতে হয়। তাহলে 5 আর 1 6, তাহলে আমার গ্রুপ সংখ্যা হবে 6 এবং পর্যায় সংখ্যা হবে আমার হাইয়েস্ট কোয়ান্টাম নাম্বার যেটা আছে ওইটা। তাহলে 4 হচ্ছে এখানে আমার হাইয়েস্ট কোয়ান্টাম নাম্বার। তাহলে পর্যায় সংখ্যা হচ্ছে 4, গ্রুপ সংখ্যা হলো 6। তাহলে আশা করি এখন পারবা। ওকে, ঠিক আছে। এইবার দেখো আমরা চলে আসবো আমাদের নেক্সট পড়াতে, হ্যাঁ, যে বিভিন্ন ব্লকের মৌলের কি সাধারণ ধর্মাবলী, বিভিন্ন ব্লকের মৌল সেটার সাধারণ ধর্মাবলীগুলো কীরকম হবে, যে এস ব্লকের মৌলের সাধারণ ধর্মাবলী কীরকম, তারপর হচ্ছে পি ব্লকের কীরকম, ডি ব্লকের কীরকম, এইগুলো হচ্ছে আমরা ইন ডিটেলস এখন পড়াশোনা করব, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে চলে আসো 3.2.1। ওকে, 3.2.1। আচ্ছা, তাহলে এস ব্লক মৌলের যে সাধারণ ধর্মাবলীগুলো এইগুলো আমরা পয়েন্ট আকারে একটা একটা করে পড়বো। দেখো একটু মনে রাখবা যে এস ব্লক মৌল এরা একটু মানে নরম সরম মানুষ, সাধারণ মানুষ, হ্যাঁ, মানে খুব বেশি কঠিন কিছু না। এরা থাকে না কিছু মানুষ খুব নরম সরম, মানে দেখতে ভুলো ভালা, খুব ভালো টাইপের মানুষ, এরা হচ্ছে সেরকম। এবং এদের সব বৈশিষ্ট্যগুলোও দেখবা ওই রকমই, ঠিক আছে? যেমন দেখো এই যে নিম্ন গলনাঙ্ক, নিম্ন স্ফুটানাঙ্ক, মানে খুব রিজিড টাইপের কোনো মানুষ না, ঠিক আছে, খুব নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানুষ। আচ্ছা, এরা কি, ওই যে বললাম যে নরম নমনীয়, তাহলে এরা নরম নমনীয় ধাতু আছে এদের মধ্যে, যেমন সোডিয়াম, হ্যাঁ, মানে এরা ধাতু কিন্তু এটা নরম নমনীয়, মানে কাটা যায় ছুরি দিয়ে, জিনিসটা হচ্ছে এরকম। তোমরা পুডিং দেখছো না, পুডিং খাইছো না অনেকে, পুডিং জিনিসটা কি নরম, কিন্তু জিনিসটাকে ছুরি দিয়ে কাটা যায়, তাই না? মানে নরম বলতে লিকুইড না, জিনিসটা সলিড বাট কাটা যায় আর কি, সো সর্ট অফ লাইক দ্যাট। আচ্ছা, এরপরে কি
গ্রুপ 1 এর ধাতুসমূহ এদের যোজ্যতা ইলেকট্রন মানে NS1 যেটা, এটা ত্যাগ করে একক ধনাত্মক আয়ন, এবং গ্রুপ 2 যারা আছে এরা যোজ্যতা ইলেকট্রন ত্যাগ করে দ্বি ধনাত্মক আয়ন তৈরি করে। এটা বোঝাটা খুব সহজ, খুব কঠিন কিছু না। যেমন আমরা সোডিয়ামের এক্সাম্পল দেই। সোডিয়াম হচ্ছে 11, তাহলে 1s2, 2s2, 2p6, 3s1। যদি গ্রুপ 2 এর একটা বলি ম্যাগনেসিয়াম, তাহলে তার সেম হবে, শেষে থাকবে 3s2। তাহলে এরা যদি এদের শেষে ইলেকট্রনটা ত্যাগ করে 3s1, এ যদি এটা ত্যাগ করে দেয়, ম্যাগনেসিয়াম যদি দুইটা ত্যাগ করে দেয়, তখন এটা কি হবে? সোডিয়াম প্লাস আয়ন বা একক ধনাত্মক আয়ন হবে। ম্যাগনেসিয়াম 2 প্লাস বা দ্বি ধনাত্মক আয়ন হবে, তাই না? ওকে, আচ্ছা, এরপরে আসো হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এবং এদের যে ক্যাটায়ন, হ্যাঁ, এই ক্যাটায়ন সমূহ কোনো বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন না থাকায়, মানে এদের যে ক্যাটায়নগুলো আছে, এই যে দেখো, তাহলে সোডিয়াম প্লাস আয়ন এতে কিন্তু এটা নাই, ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়ন এতে কিন্তু এই 3s2 নাই। তাইলে এদের কি কোনো বিজোড় ইলেকট্রন আর থাকবে? দেখো, সব কিন্তু 1s2, 2s2, 2p6, এদের শেষে কিন্তু কোনো বিজোড় ইলেকট্রন নাই, কোনো অযুগ্ম ইলেকট্রন নাই। এই জন্য এদের যে যৌগ এগুলা হচ্ছে বর্ণহীন হয়, ঠিক আছে? তাহলে ক্যাটায়নে যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তখন সেটা বর্ণযুক্ত যৌগ হয়, যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে ওইগুলাকে আমরা বলি বর্ণহীন, ওগুলা বর্ণহীন হয়, ঠিক আছে? সেটা একটু মাথায় রাখা লাগবে। ওকে, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হলো এদের সঙ্গে যখন আবার একটা ঋণাত্মক কিছু যোগ হয়, যারা যেমন ডাইক্রোমেট, তারপরে হচ্ছে পারম্যাঙ্গানেট, এইগুলো যখন যোগ হয় তখন আবার এরা বর্ণবিশিষ্ট হইতে পারে। যেমন এই যে সে পটাশিয়াম ডাইক্রোমেট, হ্যাঁ, তারপর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে লবণগুলো আছে এই লবণগুলো কিন্তু বর্ণযুক্ত হয়। বাট বেসিক রুল অফ থাম্ব হইতেছে যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে ওইগুলো বর্ণহীন হয় এবং ইভেন ডায়াম্যাগনেটিক হয়। এটা আমরা সামনে যখন আসবে তখন পড়বো যে ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক কী জিনিস, বাট এখন একটু জেনে রাখো। ওকে, এই যে দেখো পরের পয়েন্টটাই সেম, যে বিজোড় ইলেকট্রন থাকে না, এই জন্য এরা ডায়াম্যাগনেটিক বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। তো ডায়াম্যাগনেটিক কী জিনিস, ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক কী জিনিস, এটা আমরা নেক্সটে পড়বো। তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য পাইলাম? একটা হচ্ছে কম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, নরম নমনীয়, এদের NS1, NS2 এগুলো ত্যাগ করে একক ধনাত্মক বা দ্বিধনাত্মক আয়নে হয়। এদের যেহেতু কোনো বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন থাকে না, এই জন্য এদের দুইটা বৈশিষ্ট্য হয়। একটা বৈশিষ্ট্য হলো এরা বর্ণহীন হয়, আর একটা বৈশিষ্ট্য হলো এরা ডায়াম্যাগনেটিক হয়। 6 নম্বর হচ্ছে এদের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম যারা গ্রুপ 1 আছে, আর যারা গ্রুপ 2 আছে এদের আয়নিক শক্তি একটু বেশি। কেন? তুমি চিন্তা করো 3s1 আর 3s2 এইখান থেকে কোন ইলেকট্রনটাকে সরাইতে তোমার বেশি শক্তি লাগবে? মজার কোয়েশ্চেন কিন্তু, তাই না? একটু চিন্তা করে দেখো। প্রতিটা জিনিস আমার আসলে খুব ডিটেলসে পড়াতে অনেক ভালো লাগে, কিন্তু তোমাদের অ্যাডমিশনে আসলে সব জিনিস এত ডিটেলস জানা লাগে না, অ্যাকচুয়ালি অ্যান্সারটা জানলেই হয়। বাট আমার সবসময় মনে হয় যে কেমিস্ট্রি তুমি আন্দাজে কোনো কিছু পড়ো না, একটু জেনে জেনে পড়ো, ঠিক আছে? তাহলে দেখো সোডিয়াম, এটার প্রোটন আছে 11টা, ইলেকট্রন আছে 11টা। তাহলে এটা ইলেকট্রন বিন্যাসটা হয় এরকম 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে এটায় প্রোটন কয়টা? 11টা প্রোটন। ইলেকট্রন কয়টা? 11টা ইলেকট্রন, তাই না? আচ্ছা, ম্যাগনেসিয়াম দেখো 12। তাহলে এটারও সেম 1s2, 2s2, 2p6, শেষে গিয়ে 3s2, এরকম হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে এর প্রোটন কয়টা? 12টা। ইলেকট্রন কয়টা? 12টা। এখন তুমি আমাকে বলো যে 12টা প্রোটনের 12টা ইলেকট্রনের প্রতি বেশি আকর্ষণ থাকবে নাকি 11টা প্রোটনের 11টা ইলেকট্রনের প্রতি বেশি আকর্ষণ থাকবে? তুমি বলো তো আমাকে, বলতে পারবা? এক্স্যাক্টলি, তাহলে 12টা প্রোটনের 12টা ইলেকট্রনের প্রতি বেশি আকর্ষণ থাকবে, এটা আরও বেশি জোরে টেনে ধরবে। এই জন্যই সোডিয়ামের যে আকার তার চেয়ে ম্যাগনেসিয়ামের আকার কিন্তু একটু ছোট, যেহেতু বেশি টেনে ধরে, এই জন্য আয়নীকরণ, ব্যাসার্ধটা শুধু এগুলো সব কমে যায়। এবং যেহেতু আকর্ষণ বেশি থাকে, বেশি জোরে টেনে ধরে, এই জন্য সোডিয়ামের বাইরে থেকে একটা ইলেকট্রন বের করা যতটা ইজি, ম্যাগনেসিয়ামের বাইরে থেকে একটা ইলেকট্রন বের করা কিন্তু আরেকটু বেশি কঠিন, তাই না? তাহলে এই জন্য আমরা বলতেছি এই যে আয়নীকরণ শক্তি আসলে কি, এইটার একটা ইলেকট্রন বের করে এটাকে সোডিয়াম আয়নে আমার পরিবর্তন করতে যেই পরিমাণ আমার শক্তি লাগবে, এটাই হচ্ছে আমার আয়নীকরণ শক্তি। তাইলে সোডিয়ামেরই একটা ইলেকট্রন বের করতে আমার কিন্তু রিলেটিভলি কম এনার্জি লাগবে যদি আমি এই ম্যাগনেসিয়ামেরটা থেকে বের করতে যাই, কারণ ম্যাগনেসিয়াম ওকে বেশি জোরে টেনে ধরে রাখছে। বোঝা গেছে? এই জন্যই আমরা এখানে পয়েন্টটা কি বলছে দেখো, এই যে গ্রুপ 1 এর ধাতুসমূহ এদের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম,
আর যেটা গ্রুপ 2 তাদের আয়নিক শক্তি একটু বেশি, তার চেয়ে গ্রুপ 3 বেশি, 4 বেশি, 5 বেশি, এইভাবে শেষে যাইতে যাইতে একেবারে গ্রুপ 18তে গিয়ে সবচেয়ে আয়নীকরণ শক্তি বেশি, তাই না? দেখো তাহলে এর একটা ত্যাগ করা লাগবে, এর ত্যাগ করা লাগবে কয়টা? একটা। এই যে সোডিয়ামের করা লাগবে একটা, ম্যাগনেসিয়ামের 2টা, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের 3টা, এর 4টা, এর 5টা, 6টা, 7টা, এর 8টা ত্যাগ করা লাগবে। এর যেহেতু 8টা ত্যাগ করা লাগবে, এর আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে বেশি, এবং এই জন্যই এরা আয়ন তৈরি করতে চায় না, এবং দ্যাটস ওয়াই এরা নিষ্ক্রিয় গ্যাস। বোঝা গেছে কত লজিক্যাল না জিনিসগুলো? তুমি একটা কনসেপ্ট বুঝলে তুমি অনেক কিছুর কনসেপ্ট। কেন এরা নিষ্ক্রিয়? কারণ এদের আয়ন বানাইতে গেলে, এদের বিক্রিয়া করতে হলে অবশ্যই আয়ন হইতে হবে, এবং আয়ন বানাইতে গেলে এদের থেকে 8টা ইলেকট্রন তোমার বের করে নিতে হবে, হুইচ ইজ কোয়াইট ইম্পসিবল, তাই না? বিশাল অ্যামাউন্টের এনার্জি লাগবে, এই জন্যই এরা বিক্রিয়া করতে চায় না। বোঝা গেছে? ওকে, এরপরে আসো দেখো এস ব্লক মৌল, এরা তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। তড়িৎ ধনাত্মক কেন? মানে এরা ইজিলি ধনাত্মক আয়নে কনভার্ট হয়। এই যে সেম কথা, যে সোডিয়াম দেখো জাস্ট একটা ইলেকট্রন বের করে দাও, ধনাত্মক আয়ন হয়ে যাবে। এর জাস্ট 2টা ইলেকট্রন বের করে দাও, ধনাত্মক আয়ন হয়ে যাবে। কিন্তু অ্যালুমিনিয়াম 3টা বের করা কিন্তু একটু কঠিন, কার্বন 4টা বের করা কঠিন। সো এদের চেয়ে যারা গ্রুপ এস ব্লক যারা আছে, তাদের যেহেতু মাত্র একটা এবং 2টা করে ইলেকট্রন থাকে, সো এটা বের করে আমি ইজিলি এদেরকে ধনাত্মক আয়নে কনভার্ট করতে পারি, এবং যেহেতু এদেরকে আমি ইজিলি ধনাত্মক আয়নে কনভার্ট করতে পারি, দ্যাটস ওয়াই এরা তীব্র বিচারক বলি আমরা। ঠিক আছে, এই জন্য এদেরকে আমরা বলি হচ্ছে তীব্র বিচারক। দেখো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা জিনিস অনেক রিলেটেড। ওকে, তুমি যদি এইভাবে বুঝে বুঝে পড়ো, আমি তোমাকে কথা দিচ্ছি, এই যে 9টা বৈশিষ্ট্য, এটা কখনোই তোমাকে আর পড়তে হবে না, মুখস্থ করতে হবে না। যে কোনো সময় যে কোনোভাবে প্রশ্নে যেভাবে আসুক না কেন তুমি পারবা। এটাই হচ্ছে কেমিস্ট্রির বিউটি। আচ্ছা, এখানে দেখো বলছে কি, এস ব্লকের সব মৌল বুনসেন শিখায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে। কোন 2টা বাদে? বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বাদে। এই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা বুনসেন শিখায় কোনো বর্ণ দেয় না, এরা একটু ব্যতিক্রম, এবং ব্যতিক্রম হওয়ার কারণও আছে, কারণ এরা একটু ছোট। এস ব্লক মৌল হইলেও এরা এতটাই একটু ছোট হয়ে যায়, এর কারণে এরা আসলে তোমার সাধারণত এদের নিউক্লিয়াসগুলো অনেক বেশি ইলেকট্রনকে জোরে আকর্ষণ করে রাখে। দ্যাটস ওয়াই এদের যে বাইরের যেই ইলেকট্রনগুলো আছে ওইগুলা নেক্সট স্টেজে যাইতে পারে না, সো বুনসেন শিখায় বর্ণ দেয় না। সো ওইটা ডিফারেন্ট একটা মেকানিজম, বাট জাস্ট জেনে রাখো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা একটু ব্যতিক্রম, এছাড়া বাকি সবাই বুনসেন শিখায় বর্ণ প্রদর্শন করে। ঠিক আছে, এবং এই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ছাড়া বাকি সবাই আয়নিক ধাতু বা আয়নিক যৌগ গঠন করে। তাহলে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা 2টা একটু আলাদা। ম্যাগনেসিয়াম কিন্তু আয়নিক যৌগ গঠন করে, কিন্তু জাস্ট বুনসেন শিখায় বর্ণ দেয় না। বাট বেরিলিয়াম আয়নিক যৌগ গঠন করে না, বুনসেন শিখায় বর্ণও দেয় না। তাহলে এই যে 10টা বৈশিষ্ট্য আমরা পড়লাম, আমরা আবার একটু রিক্যাপ করি। এরা নিম্ন গলনাঙ্ক, নিম্ন স্ফুটনাঙ্ক, নরম নমনীয় ধাতু, ক্যাটায়নসমূহ বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন থাকে না, এই জন্য 2টা বৈশিষ্ট্য হয়, একটা হচ্ছে বর্ণহীন, একটা হয় ডায়াম্যাগনেটিক। এরা তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, দ্যাটস ওয়াই এরা তীব্র বিজারক, এবং এরা বুনসেন শিখায় বর্ণ দেয় না এবং আয়নিক যৌগ গঠন করে না। এরকম মৌল আছে 2টা, একটা হচ্ছে বেরিলিয়াম, একটা হলো ম্যাগনেসিয়াম। কোনটা কোথায় জাস্ট মনে রাখলেই চলবে। তাহলে এস ব্লক মৌল আশা করি আগামীতে আর কখনো ভুল হবে না, কখনো কষ্ট হবে না এটা পড়তে। আমার উদ্দেশ্য হচ্ছে এটা, তুমি যখন নিজে এই ক্লাসের পরে বইটা নিয়ে বসবা, তোমার যাতে সব কিছু অনেক ইজি মনে হয়, তুমি যাতে ইজিলি যে কোনো জিনিস পড়তে পারো এবং বুঝতে পারো। ঠিক আছে, ওকে। তো সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়, এরকম একটা লাইন আছে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা একবার আসছিল, আসার সম্ভাবনা নেক্সটে কম, বাট তোমরা একটু জেনে রাখো কেন। কারণ হচ্ছে সোডিয়াম ধাতুটা অনেক বেশি সক্রিয়। সোডিয়াম ধাতু কি অনেক বেশি সক্রিয়, এটা যদি জাস্ট তুমি খালি বাতাসের মধ্যে রেখে দাও, কোনো খোলা পাত্রে রেখে দাও, এটা বাতাসের সঙ্গে বিক্রিয়া করবে, পানির মধ্যে রেখে দাও বিক্রিয়া করবে। সো এই জন্য একে নিষ্ক্রিয় একটা পদার্থের মধ্যে রাখতে হবে, যেটার মধ্যে সে কোনো বিক্রিয়া করতে পারবে না। সো এরকম একটা নিষ্ক্রিয় জিনিস হলো প্যারাফিন বা কেরোসিন, এইগুলা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এস ব্লক কিন্তু পড়ে ফেললাম মোটামুটি। এইবার চলে আসো হচ্ছে পি ব্লক। ঠিক আছে, পি ব্লক। তো পি ব্লক মৌলটা একটু বড়, কারণ আমরা প্রতিটা গ্রুপ ধরে ধরে পড়তে হবে, 13, 14, 15, 16, 17, 18। প্রত্যেকটা গ্রুপের স্পেশালি বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা নাম আছে, এই জন্য প্রত্যেকটা গ্রুপ ধরে ধরে আমরা পড়ব। ওকে, তো পি ব্লক মৌলের প্রথম কথা যেটা, সেটা হচ্ছে এদেরকে আমরা আদর্শ বা প্রতিনিধি মৌল বলি। আদর্শ বা প্রতিনিধি মৌল বলি, নর্মাল অর রিপ্রেজেন্টেটিভ। কেন বলি? কারণ আমাদের যে সাধারণ নিয়ম আছে ইলেকট্রন বিন্যাসের, যে একেবারে নর্মাল যে নিয়মটা আছে পি ব্লকের মৌলগুলোর মধ্যে, সেই নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা থাকে। ডি ব্লকে যেরকম কি দেখো 3D এর আগে 4s চলে আসে, সো একটু উল্টাপাল্টা টাইপের আছে।
হ্যাঁ, এস ব্লকের কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে ব্যতিক্রম আছে, বাট পি ব্লকের যারা আছে সবাই একেবারে স্ট্যান্ডার্ড যে ইলেকট্রন বিন্যাসের যে নিয়ম আছে ওইটা মেনে চলে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি আদর্শ মৌল, বা আমাদের যে পর্যায় সারণী সেটা একটা রিপ্রেজেন্টেশন করে, তারা স্ট্যান্ডার্ডটা ধরে রাখে, এই জন্য এদেরকে আমরা আদর্শ বা প্রতিনিধি মৌল বলি। তাহলে এবার চলে আসো পি ব্লক মৌলের বৈশিষ্ট্যের মধ্যে। পি ব্লক মৌলের সংখ্যা মোট হইতেছে 36টা, এটা আমরা পড়ছি। এবং পি ব্লক মৌলকে আদর্শ মৌল বলার বা আদর্শ যে ব্লক এটা বলার আরও কারণ আছে। কারণ হলো কি, এস ব্লকে সাধারণত সব বেশিরভাগই ধাতু, ডি ব্লকে বেশিরভাগই সব ধাতু, অধাতু নাই বললেই চলে। বাট পি ব্লকের মধ্যে ধাতু আছে, অধাতু আছে, আবার অপধাতু আছে। সো 3 টাইপের জিনিসপত্রই আছে। অর্থাৎ তুমি যদি পুরো পর্যায় সারণীর মধ্যে শুধু পি ব্লক নিয়ে একটু পড়াশোনা করো, তুমি পুরো পর্যায় সারণীর বেশিরভাগ জিনিসপত্রই বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে দেখো এদের মধ্যে ধাতু আছে, অপধাতু আছে, বা মানে অপধাতু যেটা এটাকে আমরা বলি মেটালাইট, অথবা অধাতুও আছে। তাহলে 3টা জিনিসই আছে এবং এদের সংখ্যা 36টা। এবং পি ব্লকেই কিন্তু সর্বশেষ আবিষ্কৃত মৌল যেটা ওগানেসান, হ্যাঁ, এই যে ওগানেসান, এইটা কিন্তু আছে। ওগানেসান যেটা 118 নম্বর মৌল, এটা অনেক সময় দিতে পারে যে কোনো ভর্তি পরীক্ষায়। 118 নম্বর মৌলটা হচ্ছে, এটাকে ও জি বা ওএস দিয়ে লেখে, তাহলে ওগানেসান। হ্যাঁ, নামটা একটু মনে রাখবা। প্রথম মৌল কোনটা? হাইড্রোজেন। সর্বশেষ মৌল কোনটা? ওগানেসান। ওকে, 118 নম্বর। তাহলে এটা গেলো 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর দেখো, তাহলে ধাতু আছে, যেহেতু বললাম আমরা ধাতু আছে 12টা, গ্রাফাইট মানে কার্বনের যেটা অন্য একটা রূপ ব্যতীত পি ব্লকের অন্য সব মৌলই তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী। ঠিক আছে, মানে পি ব্লকে নর্মালি কি থাকে? ধাতু, অধাতু, অপধাতু। এর মধ্যে ধাতু তো সবগুলাই কি তাপ বিদ্যুৎ সুপরিবাহী, আর অধাতুগুলো কি তাপ এবং বিদ্যুতের কুপরিবাহী। অপধাতুগুলোও তাই, তারা তাপ আর বিদ্যুৎ সাধারণত পরিবহন করে না। কিন্তু ধাতুর মধ্যে একটা ব্যতিক্রম আছে, ঠিক আছে, কার্বনের একটা রূপ, সেটা হচ্ছে গ্রাফাইট। এইটা ধাতু হইলেও এটা কি করে না, তোমার তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে। ওকে, আচ্ছা, গ্রাফাইট তাপ ও বিদ্যুৎ পরিবহন করে, আমি ওটা বলছি, সরি। ঠিক আছে, আচ্ছা, তাহলে পি ব্লকের বেশিরভাগ হচ্ছে তড়িৎ ঋণাত্মক অধাতু। পি ব্লকের বেশিরভাগ কি তড়িৎ ঋণাত্মক অধাতু। আমরা দেখবো, দেখো এই যে বেশিরভাগই দেখবা এখানে এই যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এরা যারা আছে এরা বেশিরভাগই সবাই কি তড়িৎ ঋণাত্মক এবং এরা অধাতু। মানে নর্মালি পর্যায়সারণীর বাম দিকে থাকে সব ধাতু, ডান দিকে যত আসবা তত দেখবা তত অধাতু। এই জন্য এস ব্লক মোটামুটি ধাতু, ডি ব্লকের সব ভারী ধাতু, এরপরে আস্তে আস্তে পি ব্লকে এসে বেশিরভাগ অধাতু হয়ে গেছে। আচ্ছা, এইখানে 4, 5, 6, 7 এই যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, এই যে 8, এই বৈশিষ্ট্যগুলা আমরা পর্যায়বৃত্ত ধর্ম যখন পড়ব তখন পড়ব, যে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার বাড়ে না কমে, জারণ সংখ্যা বাড়ে না কমে, ঠিক আছে, তারপর হচ্ছে বিজারণ ক্ষমতা বাড়ে না কমে, ধাতব ধর্ম বাড়ে না কমে, এগুলো আমরা সব পর্যায়বৃত্ত ধর্ম যখন পড়ব সেইখানে গিয়ে পড়বো, আমরা এখানে পড়বো না এটা। আচ্ছা, 9 আর 10 দেখো, এরা সমযোজী যৌগ এবং আয়নিক যৌগ সৃষ্টি করে, এদের পরিবর্তনশীল জারণ অবস্থা বিভিন্ন যৌগে দেখা যায়। এটার কিছু উদাহরণ আমরা দেখব, যেমন ফসফরাসের পরিবর্তনশীল জারণ অবস্থা আছে, এটা 3ও হয় 5ও হইতে পারে। সো কিভাবে হয় ওইটাই আমরা দেখব। ওকে, আচ্ছা, এখন এইগুলোর মধ্যে কিছু স্পেশাল নাম আছে। পি ব্লকের যে আমাদের গ্রুপগুলো আছে, যেমন ধরো 13, 14, 15, 16, 17, তোমরা একটা খুব কমনলি জানো 17, তাই না? এই 17 গ্রুপটার স্পেশাল নাম কি? হ্যালোজেন। 17 গ্রুপটার স্পেশাল নাম হচ্ছে হ্যালোজেন। কেন হ্যালোজেন? কারণ এরা সামুদ্রিক লবণ উৎপন্ন করে, এই জন্য হ্যালোজেন। ঠিক আছে, আচ্ছা, গ্রুপ 16 এটার নাম কি তোমরা জানো? এটার নাম হচ্ছে চ্যালকোজেন। চ্যালকোজেন, চ্যালকোজেন কি? এরা আকরিক উৎপন্ন করে, এই জন্য আমরা বলি চ্যালকোজেন। 15 এটার নাম কি জানা আছে কারোর? 15 নাম হচ্ছে, গ্রুপ 15 গুলাকে আমরা বলি হচ্ছে নিকটোজেন। নিকটোজেন মানে কি তোমরা কেউ জানো? বলো তো, কেউ জানো নিকটোজেন মানে কি? নিকটোজেন মানে হলো শ্বাসরোধকারী গ্যাস। এখন ঘটনা হলো এর মধ্যে সবগুলা শ্বাসরোধকারী গ্যাস না, শুধুমাত্র নাইট্রোজেনটা আসলে শ্বাসরোধকারী গ্যাস। বাট যেহেতু এটা গ্রুপের প্রথমে আছে লিডার, সো এইটার নাম অনুসারে এই গ্রুপটাকে আমরা বলি নিকটোজেন। ঠিক আছে, তাহলে আশা করি মনে থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এগুলো আমরা মোটামুটি জানলাম। এর মধ্যে অপধাতুর নামগুলো একটু জানা লাগবে, যে অপধাতু আমরা কোন 6টাকে বলি।
অপধাতু কয়টা? টোটাল 6টা। কি কি আছে? বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এসবি, টেলুরিয়াম। ঠিক আছে, এই কয়টা হচ্ছে আমাদের অপধাতু। এর বিভিন্ন রকম সূত্র টুত্র ছন্দ আছে। আমি সাধারণত ছন্দের খুব একটা ফ্যান না, কারণ ছন্দ খুব বেশি মনে থাকে না পরীক্ষার হলে। ছন্দ একটার সঙ্গে আর একটা গোলায় যায়, কারণ তুমি যখন শুধু এই চ্যাপ্টার পড়বা তখন হয়তো তোমার ছন্দ মনে থাকবে, কিন্তু যখন তুমি সবগুলা বই পড়ে ফেলবা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সব জায়গায় এত ছন্দ থাকবে, তোমার আসলে ছন্দ খুব বেশি মনে থাকবে না। সো খুব বেশি ছন্দ দিয়ে পড়ার চেষ্টা করবা না, বুঝে বুঝে বা কিছু জায়গায় একটু ভিজুয়ালাইজ করে মনে করার চেষ্টা করবা, বাট 2-1টা জায়গায় ছন্দ দিয়ে চাইলে পড়তে পারো, এগুলো আমরা বলে দিব। হ্যাঁ, বাট খুব বেশি ছন্দ দিয়ে পড়ার দরকার নাই। ওকে, আচ্ছা, এবার নিষ্ক্রিয় গ্যাসের কয়েকটা বৈশিষ্ট্যের কথাবার্তা আমরা একটু পড়ি। গ্রুপ 18, এটা একটু প্রথমে একটু পড়ে নিই, পরে আমরা গ্রুপ 13 থেকে একটা একটা করে শুরু করব। তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলোর কিছু স্পেশাল ব্যবহার আছে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন, এইগুলার স্পেশাল ব্যবহার আছে। নিষ্ক্রিয় গ্যাসগুলোকে কেন নিষ্ক্রিয় বলা হয় আমরা জানি, কারণ এরা নর্মালি অন্য কিছুর সঙ্গে বিক্রিয়া করতে চায় না। তো এই ব্যবহারগুলো থেকে অনেক সময় আসে, যেহেতু এরা নিষ্ক্রিয়, এদের বিভিন্ন কেসে স্পেশালি ব্যবহার করা হয়। দ্যাটস ওয়াই এদের ব্যবহারগুলো মাঝে মাঝে ভর্তি পরীক্ষায় আসে। যেমন এই যে রেডন, এটা কিসে ব্যবহার করা হয়? ক্যান্সার চিকিৎসায়, এটা ভর্তি পরীক্ষায় আসছে। ঠিক আছে, তারপরে যে আর্গনের পরিমাণ কত, হ্যাঁ, এটা আসছে। তারপর বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় পরিবেশ রূপে আর্গন ব্যবহৃত হচ্ছে। এই টাইপের কোশ্চেনগুলো অনেক সময় চলে আসে, সো এটা একটু খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, হিলিয়ামকে আমরা ইউজ করি শ্বাস প্রশ্বাসের কাজে। কথা হলো ভাইয়া, শ্বাস প্রশ্বাসে তো আমরা নর্মালি অক্সিজেন ইউজ করি, তাহলে হিলিয়াম কোত্থেকে আসলো? যখন গভীর সমুদ্রে ডুবুরিরা কাজ করে, তখন শুধুমাত্র যদি তুমি অক্সিজেন দাও, এটা অনেক প্রবলেম ক্রিয়েট করে। হ্যাঁ, ওটা প্রেশারের কিছু প্রবলেম আছে, তোমার বডিতে ওইটা ডিজলভ হওয়ার কিছু প্রবলেম আছে। এই জন্য আমরা অক্সিজেন সিলিন্ডারে 80% ইউজ করি হিলিয়াম, ঠিক আছে, এবং 20% মাত্র ইউজ করি হচ্ছে অক্সিজেন। এই জন্য এটা একটু মাথায় রাখতে হবে যে আমরা গভীর সমুদ্র ডুবুরিদের জন্য কিন্তু অক্সিজেনের সঙ্গে হিলিয়াম গ্যাসটা ইউজ করি। নিয়ন তোমরা সবাই জানো, নিয়ন আলোর জন্য হচ্ছে ইউজ করা হয়, কারণ নর্মাল যে আলোগুলা কুয়াশার মধ্যে বা ধোঁয়া এরকম থাকলে দেখা যায় না, নিয়ন আলো কিন্তু অনেক দূর থেকে দেখা যায়। ঠিক আছে, উজ্জ্বল লাল বর্ণের জন্য বিমানের সিগন্যাল দেওয়ার ক্ষেত্রে, এয়ারপোর্টে অনেক জায়গায় নিয়ন আলো ইউজ করা হয়। ঠিক আছে, গেল। এরপর হচ্ছে আর্গন বললাম, একটা হচ্ছে বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় পরিবেশ রূপে ইউজ করা হয়, আর একটা হলো বায়ুতে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আর্গনের পরিমাণটা কত, এটা একটু জানতে হবে, 0.93%। ক্রিপ্টন জেনন হচ্ছে ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব, আর রেডন হচ্ছে ক্যান্সার চিকিৎসায়, ক্যান্সার কোষ ধ্বংসে। দেখো, এটা যেহেতু চিকিৎসা রিলেটেড, এটাই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে আসছে, বুঝতে পারছো? এই জন্য তুমি যেখানেই যা দেখবা চিকিৎসা রিলেটেড যেই প্রশ্নগুলো থাকবে, ওইটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা, দেখবা যে ওইটা চলে আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, আচ্ছা, এইবার আসো পি ব্লক যেগুলো মৌল আছে, একটা একটা করে আমরা গ্রুপ অনুযায়ী পড়বো। গ্রুপ 13, তাহলে গ্রুপ 13-র মধ্যে প্রথমে একটু মৌলগুলো আমরা দেখি। গ্রুপ 13-তে কী কী মৌল আছে? হ্যাঁ, আচ্ছা, এগুলো সব মুছে ফেলি আমরা। ওকে, তাহলে দেখো তো গ্রুপ 13-তে কী কী মৌল আছে। এই যে বোরন আছে, অ্যালুমিনিয়াম আছে, তাই না, আরও অনেকগুলো আছে, গ্যালিয়াম, এগুলোর নাম আমি নিজেও জানি না, এটার নাম মনে হয় নিহোনিয়াম। সো আমাদের মেইন ইম্পর্টেন্ট হলো এই দুইটা, বোরন আর অ্যালুমিনিয়াম, এই দুইটা নিয়ে একটু পড়বো। 14-র মধ্যে আমরা কার্বন আর সালফার নিয়েই বেশি পড়বো। 15-র মধ্যে নাইট্রোজেন ফসফরাস নিয়েই পড়বো, আর্সেনিক নিয়ে একটুখানি পড়বো। 16-র মধ্যে অক্সিজেন সালফার নিয়ে পড়াশোনা করব, এবং 17-র মধ্যে এই 4টা নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, তাইলে গ্রুপ ওয়াইজ এই যে মৌলগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো। দেখো, তাইলে গ্রুপ 13 তোমাদের এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কোয়েশ্চেনের মধ্যে এক ধরনের কোয়েশ্চেন হচ্ছে কোন অক্সাইডটা অম্লীয়, কোন অক্সাইডটা ক্ষারীয়। তোমরা যদি এই চ্যাপ্টারে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো খুলো, দেখবা যে এই প্রশ্নটা 5-6 বার বছর আসছে। এই শুধুমাত্র কোন অক্সাইডটা অম্লীয়, কোন অক্সাইডটা ক্ষারীয়, এই জিনিসটা 5-6 বার আসছে। তো বুঝতেই পারতেছো এই জিনিসটা জানা এবং বোঝাটা কত বেশি গুরুত্বপূর্ণ। তাইলে দেখো, অম্লধর্মী অক্সাইড গঠন, একটা হচ্ছে বোরন, আরেকটা আমরা কি পড়লাম, অ্যালুমিনিয়াম। এর মধ্যে কোনটা অম্লধর্মী, কোনটা ক্ষারধর্মী, কোনটা উভধর্মী, এটা জানতে হবে। তাহলে বোরন যে অক্সাইডটা গঠন করে, এই যে B2O3, এটা যখন পানির সঙ্গে বিক্রিয়া করে, এটা 2 ধরনের অ্যাসিড তৈরি করে। একটাকে আমরা বলি হচ্ছে H3BO3, আর একটা হইল এই যে HBO2। তাহলে এই H3BO3 এটা হলো অর্থোবোরিক অ্যাসিড, আর HBO2 এটা হলো মেটাবোরিক অ্যাসিড। তাহলে অর্থোবোরিক অ্যাসিড কেন? কারণ এখানে বেশি পানি থাকে, 3 অণু পানি।
আর যেখানে অল্প পানি থাকে ওটা হচ্ছে মেটাবোরিক অ্যাসিড। তাহলে এই অর্থোবোরিক অ্যাসিড এটার আরেকটা নাম যেটা, সেটা হচ্ছে বোরিক অ্যাসিড। আমরা যেটাকে বেসিক নামে চিনি বোরিক অ্যাসিড। তোমরা দেখবা ওই যে কর্মমুখী রসায়ন আমরা পড়ছি, তাই না, যে বোরিক অ্যাসিড আমরা ইউজ করি পাউডারের মধ্যে, বাচ্চাদের পাউডারের মধ্যে অনেক সময় ইউজ করি, আরও বিভিন্ন জায়গায় ইউজ করি। সো এই বোরিক অ্যাসিডের কিন্তু বিভিন্ন রকম ব্যবহার আছে। বাট তুমি জেনে রাখবা গ্রুপ 13 দুইটা মৌল, একটা হচ্ছে বোরন, এটা দিয়ে যে অ্যাসিডটা হয় অর্থোবোরিক বা মেটাবোরিক অ্যাসিড, এগুলো হইতেছে অ্যাসিড বা অম্লধর্মীয় মানে অক্সাইড আর কি। তাহলে B2O3 কি অম্লধর্মীয় অক্সাইড। কেন? এই অক্সাইড থেকে অ্যাসিড আসে। কিন্তু যেটা Al2O3 মানে অ্যালুমিনিয়ামের যে অক্সাইডটা, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের যে অক্সাইড, এটা কিন্তু উভধর্মী। মানে একে এটা দেখো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, আবার এটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করেও লবণ পানি তৈরি করে। তাহলে এটা যখন অ্যাসিডের সঙ্গে কাজ করতেছে তখন সে ক্ষার হিসেবে কাজ করতেছে, এইখানে এটা ক্ষার, বাট এইখানে সে ক্ষারের সঙ্গে অ্যাসিড হিসেবে কাজ করতেছে। ঠিক আছে? তাহলে কি উৎপন্ন করে? এটা তো আমরা বুঝি যে ক্ষার হিসেবে কাজ করলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানি উৎপন্ন হবে। বাট যখন অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিড হিসেবে কাজ করতেছে তখন এটাকে যে লবণটা উৎপন্ন হয় এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। সংকেতটা হচ্ছে সোডিয়াম এবং অ্যালুমিনেট হচ্ছে AlO2। এটাকে আমরা বলি সোডিয়াম অ্যালুমিনেট। এই লবণটা উৎপন্ন হয় যেহেতু এই অ্যালুমিনিয়াম অক্সাইড এটা থেকে এটা অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে, ক্ষার হিসেবেও কাজ করতে পারে, এটাকে আমরা বলি উভধর্মী অক্সাইড। তাহলে গ্রুপ 13 থেকে আমরা কি জানলাম? বোরনের যে অক্সাইডটা এটা অম্লধর্মী, অ্যালুমিনিয়ামের যে অক্সাইডটা এটা ক্ষারধর্মী। খুবই 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 ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আচ্ছা, এখানে দেখো একটা লাইন আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার অণু গঠন করে। ডাইমার অণু মানে কি? দেখো তো, এই জিনিসটা হচ্ছে একটা ডাইমার অণু। ঠিক আছে? মানে দেখো এইটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর এইটা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে? তো এরা কি করে? একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আচ্ছা, আর এটা হচ্ছে আর একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে কানেক্টেড হয়। ঠিক আছে? কীভাবে কানেক্টেড হয়? এখানে যে ক্লোরিনের শেষে কয়টা থাকে? এরকম 7টা ইলেকট্রন থাকে, তাই না? এর মধ্যে 2টা ইলেকট্রনে অ্যালুমিনিয়ামকে দিয়ে দেয়, আবার এই ক্লোরিনের 2টা ইলেকট্রন সে অ্যালুমিনিয়ামকে দিয়ে দেয়। তাহলে এই 2টা বন্ধন কি বন্ধন হইল? এই 2টাকে আমরা বলি হচ্ছে সন্নিবেশ বন্ধন। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে ডাইমার, এটা সংকেত কি? 1 নাম্বার কথা হচ্ছে Al2Cl3, এটা 2বার আছে, তাই না? তাহলে কি হবে? Al2Cl3 ইন্টু Al2Cl3, তাই না? এরকম ডাইমারটা হচ্ছে এরকম, সরি, AlCl3 AlCl3, তাইলে আলটিমেটলি হলো Al2Cl6। এটা হলো ডাইমারের সংকেত। এর মধ্যে কয়টা কি বন্ধন আছে? সন্নিবেশ বন্ধন আছে 2টা, আর সমযোজী বন্ধন আছে কয়টা বলো তো? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এর মধ্যে সমযোজী বন্ধন আছে 6টা আর সন্নিবেশ বন্ধন আছে 2টা। এটা কিন্তু মাথায় রাখাটা গুরুত্বপূর্ণ। ওকে? তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার অণু গঠন করে এবং ডাইমারের মধ্যে কয়টা সন্নিবেশ থাকে, কয়টা সমযোজী থাকে, এটা জানাটা ইম্পর্টেন্ট। গেল। এইখানে আর খুব বেশি গ্রুপ 13তে খুব বেশি মানে জানার কিছু নাই আর কি। ওকে, এবার আসা হচ্ছে আমরা নেক্সটে পড়বো হলো গ্রুপ 14। গ্রুপ 14 এর যে মৌলগুলো আছে এইগুলার মধ্যে কোনটার কীরকম বৈশিষ্ট্য আছে। গ্রুপ 14 মধ্যে আছে কার্বন আর হচ্ছে সিলিকন। এই দুইটা নিয়ে আসলে আমরা একটু বেশি মনোযোগী থাকব। ওকে, তাহলে গ্রুপ 14 যে মৌলগুলো আছে, দেখো 14 মধ্যে কার্বন আর সিলিকনের কথা আমরা বললাম। তাহলে এই যে কার্বন আর সিলিকন, এই দুইটা নিয়ে আমরা একটু এদের ধর্মগুলো, এরা কীভাবে বিক্রিয়া করে, এদের অক্সাইডগুলো কীরকম, এইটা নিয়ে একটু কথাবার্তা বলতে হবে আমাদের। ঠিক আছে? দেখো, তাহলে গ্রুপ 14 মৌলসমূহের রাসায়নিক বিক্রিয়া, এরা কি কি করে? ক্লোরিন অক্সাইড সহ আমাদের লাগবে না। এই যে কার্বনের অক্সাইড আর হচ্ছে সিলিকনের অক্সাইড, এরা দুইটা কিন্তু দুই রকম, দুইটাই গ্রুপ 14 মৌলের অক্সাইড। বাট কার্বনের যে অক্সাইড এটা কিন্তু গ্যাস, বাট সিলিকনের যে অক্সাইড এটা কিন্তু একটা কঠিন পদার্থ। কেন হইল? এটার বিশাল বড় ব্যাখ্যা আছে, দুর্বল ভ্যান্ডার ওয়ালস বন্ধন আছে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে, সিলিকন হচ্ছে বিশাল বড় দৈত্যাকার অণু গঠন করে, অনেক ধরনের ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলো ইন ডিটেলসে আমরা এখন পড়বো না, কারণ এতটা নেসেসারি না এখন। জাস্ট তুমি একটু মনে রাখো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বন্ধন থাকে, এই জন্য এটা গ্যাসীয়। ঠিক আছে? বাট সিলিকন অক্সাইড বড় জায়ান্ট মলিকুল তৈরি করে, এই জন্য এটা হচ্ছে কঠিন পদার্থ। ঠিক আছে? ওকে, এখন এইখানে একটু আসো, দেখো যে সিলিকনের
অষ্টক সম্প্রসারণ সম্ভব, সিলিকনের অষ্টক সম্প্রসারণ সম্ভব। এই যে আমরা একটু আগে বলতেছিলাম যে সিলিকনটা অনেক বিশাল বড় অণু গঠন করে, অর্থাৎ এই যে ধরো সিলিকন আছে, চারপাশে হইতেছে ধরো অক্সিজেন 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 এইভাবে, বাট এটা আরও সিলিকনের সঙ্গে যুক্ত হতে পারে, ঠিক আছে, এটা আরও যুক্ত হতে পারে। সো এই যে তার অষ্টক সম্প্রসারণ করতে পারে এবং এই জন্য তার আশেপাশে আরও অনেক মৌলনীয় যৌগ গঠন, বড় যৌগ গঠন করতে পারে। এই জন্যই সিলিকনের যে অক্সাইড আছে এগুলো কিন্তু কঠিন পদার্থ হয়, ঠিক আছে। এইটা আমরা একটু মনে রাখবো, এইখান থেকে আর বেশি কিছু আমরা মনে রাখবো না, আমরা জাস্ট অক্সাইডটা কি ধর্মী এটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ। আর বাই দ্য ওয়ে কার্বন ডাইঅক্সাইড বা সিলিকন, মানে সিলিকনের যে অক্সাইডগুলো আছে এগুলো কিন্তু অম্লধর্মী, হ্যাঁ, অ্যাসিডিক। আচ্ছা, এবার আসো হচ্ছে তাহলে গ্রুপ 14 গেল, এবার আসো হচ্ছে গ্রুপ 15। তাহলে গ্রুপ 15 এর কি নাম পড়ছি আমরা? গ্রুপ 15 এর নাম পড়ছি আমরা কি বলতো? নিকটোজেন, তাই না? গ্রুপ 15 এর নাম পড়ছি আমরা নিকটোজেন। তাহলে গ্রুপ 15 এর 6টা মৌল, যেমন নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এসবি, বিসমাথ, এমসি, এগুলাকে বলি নিকটোজেন। কেন নিকটোজেন? কারণ এদের যে প্রথম যেই মৌলটা নাইট্রোজেন, এটা হলো একটা শ্বাসরোধকারী গ্যাস। এখন নাইট্রোজেনের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা মনে রাখা লাগবে, হ্যাঁ। এক নম্বর কথা হচ্ছে নাইট্রোজেনের N2 হিসেবে থাকে, তাই না? এই যে N2 হিসেবে থাকে, যে দুইটা নাইট্রোজেন হিসেবে থাকে, এদের মধ্যে কিন্তু 3টা বন্ড থাকে, এবং যেহেতু এদের মধ্যে 3টা বন্ড, এরা কিন্তু অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী, এবং এই বন্ডটা শক্তি হইতেছে 945 কিলোজুল পার মোল। এটা বিশাল একটা বন্ড, মানে শক্তি, হ্যাঁ। সো এই জন্য এই নাইট্রোজেন বন্ডটাকে যদি আমরা ভাঙতে চাই তখন আমাদের অনেক বেশি তাপ লাগে। কত ডিগ্রি জানো? 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ লাগে। তাহলে এই 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ লাগে, এটা 945 কিলোজুল পার মোল শক্তি, হ্যাঁ। তো এই যে এত বেশি শক্তি, এই জন্য নাইট্রোজেনকে কিন্তু এক ধরনের নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। অর্থাৎ তোমার যে গ্রুপ 18 যত নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, তারপরে যদি পর্যায়সারণীতে কোনো নিষ্ক্রিয় কিছু বলা যায় সেটা হইতেছে নাইট্রোজেন, মানে সে বিক্রিয়াই করতে চায় না, এরকম আর কি। বুঝতে পারছো? এই জন্য নাইট্রোজেন কিন্তু দেখো নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কোনটা? নাইট্রোজেন গ্যাস। এই জন্য মাঝে মাঝে নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে কিন্তু নাইট্রোজেন গ্যাসকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো গ্রুপ 15 এর মধ্যে আমরা দুইটা মৌলের কথা জানি, একটা হলো নাইট্রোজেন, একটা হলো ফসফরাস। তো এই দুইটা জিনিসের মধ্যে একটা সমস্যা আছে। একজন NCl3, এটা তোমরা এইচএসসিতে পড়ছো, খ নাম্বারের প্রশ্ন অনেক সময় লিখছো। NCl3 গঠন করতে পারে, ফসফরাসও PCl3 গঠন করতে পারে, কিন্তু ফসফরাস PCl5 গঠন করলেও নাইট্রোজেন NCl5 গঠন করতে পারে না। নাইট্রোজেন NCl5 গঠন করতে পারে না। এটা কেন পারে না এবং এটা কেনই বা ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা কেনই বা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটু তোমাদের জানা দরকার। দেখো, এই পুরো জিনিসটার নামই হচ্ছে, মেকানিজমটাই হচ্ছে অষ্টক সম্প্রসারণ। একটু আগে আমরা সিলিকন যখন পড়তেছিলাম তখন আমরা বলছি, বা ডিটেলসে বলি নাই, এখন আমরা বলবো। দেখো, তাহলে অষ্টক সম্প্রসারণ জিনিসটা আসলে কি? দেখো, নাইট্রোজেন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তাহলে 1s2 2s2 2p কত হবে তাহলে বলো? 3, তাই না? আমরা জানি ইলেকট্রন বিন্যাসটা তুমি যদি লেখো এরকম হবে 2p3, p কে আমরা আবার কি করি? ভাগ করি px py pz, তাই না? তাহলে প্রথমে px এ একটা যায়, py তে একটা যায়, pz এ একটা যায়। ওকে, ফসফরাসের ক্ষেত্রে আসো, ফসফরাসের হচ্ছে 15, তাহলে 1s2 2s2 2p6 3s2, আচ্ছা এটা কি 2s2 2p6 3s2 3p3 এরকম থাকে, তাই না? তাহলে এর দেখো শেষে থাকবে হচ্ছে এরকম 3s2 আর 3p3, তাহলে px এ একটা, y তে একটা, pz এ একটা, এইভাবে যায় ইলেকট্রনগুলো। এখন যখন নাইট্রোজেনের সঙ্গে ক্লোরিন যুক্ত হবে তখন ক্লোরিনের শেষেও একটা ইলেকট্রন কি ঘাটতি আছে, তাহলে এই ইলেকট্রনগুলো তখন কি হবে? ক্লোরিনের সঙ্গে শেয়ার করবে, তাই না? তাহলে দেখো এই ইলেকট্রনগুলো সে ক্লোরিনের সঙ্গে শেয়ার করবে, তখন এইখানে একটা ক্লোরিন বসবে, এখানে একটা ক্লোরিন বসবে, এখানে একটা ক্লোরিন বসবে। এইখানে ক্লোরিনের সঙ্গে ক্লোরিনের যে সর্বশেষ একটা ইলেকট্রন আছে, ক্লোরিনের শেষে কিন্তু কয়টা ইলেকট্রন থাকে বলো তো? এরকম 2 4 6 7টা। এই যে এখানে একটা ইলেকট্রনের যে ঘাটতি আছে, এইখানে হচ্ছে ইলেকট্রনগুলো বসে আর কি,
বসে তাহলে ক্লোরিনের সঙ্গে এরা যৌগ গঠন করে। যাই হোক, এটা যৌগ গঠন দেখানো আজকে আমাদের উদ্দেশ্য না। তাহলে এই যে সে তিনটা দেখো ক্লোরিনের সঙ্গে কিন্তু যুক্ত হইতে পারলো, তাই না? পারলো তো। ফসফরাসও কিন্তু সেইমভাবে তিনটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হইতে পারবে। ঘটনা হইল যদি 5টা ক্লোরিনের সঙ্গে যুক্ত হইতে হয়, এখানে তোমার আরও বিজোড় ইলেকট্রন লাগবে, ঠিক আছে? আরও বিজোড় ইলেকট্রন লাগবে, তাইলেই তুমি শুধুমাত্র ফসফরাসের সঙ্গে যুক্ত হইতে পারবা, আরও ফসফরাস বলছি, ক্লোরিনের সঙ্গে যুক্ত হইতে পারবা। তো দেখো ঘটনা হইল তুমি যদি নাইট্রোজেনকে এক্সাইটেড করো, এই যে 2টা ইলেকট্রন আছে 2s-এ, এখান থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে পরবর্তী শক্তি স্তরে যাওয়ার কথা, যাইতে পারতো যদি তার ওইরকম একটা স্পেসিফিক অরবিটাল ফাঁকা থাকতো। অর্থাৎ এখানে যদি তার 2d অরবিটাল নামে কিছু একটা থাকতো, তাইলে এই ইলেকট্রনটা লাফ দিয়ে এখানে যাইতো, একটা অযুগ্ম ইলেকট্রন হইতো, সেটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হইতে পারতো। তখন দেখো 1 2 3 4 5টা হইতো, ক্লোরিন 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 ক্লোরিন। কিন্তু নাইট্রোজেনের কিন্তু কোনো 2d অরবিটাল নাই, আছে? নাই, 2d অরবিটাল কিন্তু পসিবল না। এই জন্য নাইট্রোজেন কখনোই 3টার বেশি ক্লোরিনের সঙ্গে যুক্ত হইতে পারে না। বাট ফসফরাসের ক্ষেত্রে দেখো মজার বিষয়টা কি, এই যে 3s-এ 2টা ইলেকট্রন আছে, তুমি যখন ফসফরাসকে এক্সাইটেড করবা, মানে একটু তাপ দিবা, তখন এই ইলেকট্রনটা 3s-এর এই ইলেকট্রনটা লাফ দিয়ে 3d-তে যাইতে পারবে। ওর কিন্তু নাইট্রোজেনের কিন্তু 2d নাই, কিন্তু ফসফরাসের কিন্তু 3d আছে। তখন এই 3d-তে হবে একটা, 3s-এ হবে একটা, p-তে 3টা, d-তে একটা। তখন দেখো এই যে 5টা বিজোড় ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে? এগুলো তো নাই। সো এই যে d অরবিটাল ফাঁকা থাকলে যে সুবিধাটা, যে তুমি একটা আরও 2টা স্পেশালি বিজোড় ইলেকট্রন বানাইতে পারতেছো। এইখানে একটা বানাইতে পারতেছো, যেখানে তুমি একটা এক্সট্রা ক্লোরিন যোগ করবা, এখানে একটা এক্সট্রা ক্লোরিন যোগ করবা। তাহলে এই যে দেখো প্রত্যেকটা বিজোড় ইলেকট্রনের সঙ্গে একটা একটা করে ক্লোরিন, 5টা ক্লোরিন হলো। যেহেতু ফসফরাসের 3d অরবিটালটা পসিবল, দ্যাটস ওয়াই এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে আরেকটা এক্সট্রা বিজোড় ইলেকট্রন বানাইতে পারে। এই জন্যই PCl5 পসিবল, কিন্তু NCl5 কিন্তু পসিবল না, কারণ এর কোনো 2d অরবিটাল নাই। এই যে এইটাকেই আমরা বলতেছি অষ্টক সম্প্রসারণ। কেন অষ্টক সম্প্রসারণ বললাম? কারণ আমরা জানি ফসফরাসের শেষে নর্মালি বিজোড় ছিল 3টা, এবং এই 3টার সঙ্গে ক্লোরিন একটা করে শেয়ার করত। তাইলে ফসফরাসের অষ্টকে তখন কয়টা থাকতো ইলেকট্রন টোটাল? দেখো 2 4 6টা। কিন্তু এখন নতুনভাবে যখন তুমি করছো, তখন কিন্তু ফসফরাসের দেখো সর্বশক্তি স্তরে আরও 2টা বিজোড় বাড়ছে, আরও 2টা ক্লোরিন এসে যুক্ত হয়েছে। তখন দেখো তো জোড় হয়ে গেছে কয়টা? টোটাল 5টা, মানে টোটাল 10টা হয়ে গেছে ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে। বাট নর্মালি আমরা জানি কি সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকবে, তাই না? 8টা ইলেকট্রন নিয়েই বন্ধনগুলো গঠন হবে, এর বেশি হবে না। বাট এই যে 8টার জায়গায় 10টা হয়ে গেল, 4 পেয়ারের জায়গায় 5 পেয়ার হয়ে গেল, এইটাকে আমরা বলতেছি অষ্টকটাকে আমরা সম্প্রসারণ করতে পারছি। হ্যাঁ, অষ্টকটাকে এক্সপ্যানশন করতে পারছি। আবার অষ্টক সংকোচনও কিন্তু আছে। ওকে, সো তাহলে এই জন্য যেহেতু অষ্টক সম্প্রসারণ সম্ভব ফসফরাসের, এর 3d অরবিটাল পসিবল, এর আরও একটা এক্সট্রা বিজোড় ইলেকট্রন পসিবল, দ্যাটস ওয়াই এটা কিন্তু PCl5 গঠন করে, NCl5 গঠন হয় না। সো এটা ছিল একটা ছোট্ট ব্যাখ্যা। বাট এইভাবে যদি তুমি পড়ো, এইভাবে যদি তুমি বুঝে আসো, এটা তোমাদের HSC লাইফেই বুঝে আসার কথা, অ্যাডমিশনে আমাদের এত ডিটেলসে পড়ানোর কথা না। বাট অনেকেই দেখা যায় যে এই কনসেপ্টগুলো বুঝে না বিধায় এরকম সহজ প্রশ্নগুলো আসলেও সে গুলায় ফেলে, পরীক্ষার হলে গিয়ে পারে না। হ্যাঁ, এই জন্য আমি একটু চেষ্টা করি তোমাদেরকে ডিটেলসে কনসেপ্টগুলো দিয়ে দেওয়ার। ওকে, আচ্ছা, এবার দেখো অক্সাইড নিয়ে আমরা আসি। হ্যাঁ, আমরা তো ক্লোরাইড নিয়ে গেলাম, এবার একটু অক্সাইড নিয়ে আসি। নাইট্রোজেনের টোটাল অক্সাইড আছে 5টা। কয়টা অক্সাইড আছে? 5টা। তাহলে কীভাবে এই 5টা আমরা লিখি? দেখো, নাইট্রোজেন আর অক্সিজেন, তাই না? এইভাবেই তো অক্সাইডগুলো গঠন হবে। এখন যদি যোজনীগুলো আমরা লিখি, অক্সিজেনের যোজনী কত? 2। অক্সিজেনের যোজনী কত? 2 সব নাইট্রোজেনের ঘাড়ে লিখলাম। এখন নাইট্রোজেনের যোজনী যদি 1 হয় তাহলে এক ধরনের অক্সাইড, সে যদি 2 হয় এক ধরনের অক্সাইড, 3 হয় এক ধরনের অক্সাইড, 4 হইলে এক ধরনের অক্সাইড, 5 হইলে এক ধরনের অক্সাইড। তাহলে দেখো কি বলি আমরা এগুলোকে, N, এটা কি হবে? অ্যাকচুয়ালি N2O। এটা কি হবে? দেখো 2 2 কাটাকাটি হবে, এইটা অ্যাকচুয়ালি হবে NO। এটা কি হবে? N2O3।
এটা কি হবে N2O4 অথবা এটাকে আমরা বলতে পারি NO2, ঠিক আছে, আর এটাকে বলতে পারি আমরা N2O5। তাহলে দেখো এগুলোর নাম কি, প্রথম যেটা আমরা N2O পড়লাম, এই N2O যেটা এটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। কি অক্সাইড? নাইট্রাস। যেহেতু এখানে যোজনী সবচেয়ে কম, অক্সিজেন সবচেয়ে কম আছে, মাত্র একটা অক্সিজেন আছে, তাহলে সবচেয়ে কম অক্সিজেন থাকলে আস হয়, এর চেয়ে একটু বেশি থাকলে হয় ইক, এই জন্য পরেরটা নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। তাহলে নাইট্রিক অক্সাইড কী হবে? NO। তোমরা অনেক সময় ভাবো এইটা মনে হয় নাইট্রিক অক্সাইড, ভুল, নাইট্রিক অক্সাইড হচ্ছে NO। এবার হচ্ছে ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড, এই যে ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড। এরপরে হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড যেটাকে বলা, অর্থাৎ এই যে দেখো দুইটা নাইট্রোজেন ছিল, চারটা অক্সিজেন ছিল, তাহলে ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড। এইটারই আর একটা নাম হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, কারণ NO2 আমরা যখন লিখি এটাকে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড বলতে পারি। আর আরেকটা হচ্ছে N2O5 যেটাকে আমরা বলি কি বলতো, ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড। তাহলে এগুলো হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। এর মধ্যে সবসময় মনে রাখতে হবে ইম্পর্টেন্ট কথা, প্রথম দুইটা, এই যে প্রথম দুইটা N2 আর NO, নাইট্রাস আর নাইট্রিক, এইটা হইল অম্লীয় বা অ্যাসিডিক, এই অক্সাইড দুইটা হচ্ছে অ্যাসিডিক, ঠিক আছে, বাকিগুলা নিরপেক্ষ, বাকিগুলা নিরপেক্ষ। তো অক্সাইডে কোনটা অম্লীয় ক্ষারীয় এটা কিন্তু বারবার আমি বলতেছি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, প্রায় প্রতি বছর। ওকে, আচ্ছা, ফসফরাসের কিন্তু এতগুলো অক্সাইড নেই, ফসফরাসের স্থায়ী অক্সাইড দুইটা মাত্র, হ্যাঁ, একটা হচ্ছে P2O3 আর একটা হচ্ছে P2O5, মাত্র এই দুইটা। ওকে, আচ্ছা, আমি মনে একটু উল্টা বলে ফেলছি, দাঁড়াও, আমি মনে একটু উল্টা বলে ফেলছি, এইটা অম্লীয় না, মানে উল্টা বলছি, এই পরের তিনটা অম্লীয়, প্রথম দুইটা হচ্ছে নিরপেক্ষ, হ্যাঁ, প্রথম দুইটা নিরপেক্ষ আর পরের দুইটা হচ্ছে অম্লীয়, পরের তিনটাই হচ্ছে অম্লীয়, ঠিক আছে। তাহলে গেল এগুলা। এই যে এখানে বলা আছে নাইট্রোজেনের দুইটা অক্সাইড, যেমন N2O NO, এই দুটো হচ্ছে নিরপেক্ষ, অপর অক্সাইড সমূহ হচ্ছে অম্লীয়ধর্মী, ঠিক আছে, গেল। আর ফসফরাসের যে দুইটা আমরা বললাম P2O3 আর P2O5, এরা মোটামুটি অ্যাসিডিক, একটা হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড তৈরি করে, একটা হচ্ছে অর্থোফসফরিক, মানে যেটাতে অক্সিজেন বেশি থাকে ওটাকে আমরা অর্থোফসফরিক অ্যাসিড বলতেছি, বা ওটার অ্যাকচুয়াল নাম হতেছে ফসফরিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে H3PO4। গেল। তাহলে আমরা ক্লোরাইড নিয়ে কথাবার্তা বললাম, NCl3, PCl3, PCl5, এগুলো নিয়ে কথাবার্তা বললাম, অক্সাইড নিয়ে কথাবার্তা বললাম। এবার আসো হাইড্রাইডগুলো কীরকম, মানে নাইট্রোজেনের হাইড্রাইড, সবচেয়ে বিখ্যাত হাইড্রাইড হচ্ছে NH3, আর ফসফরাসের হচ্ছে PH3, এটাকে আমরা বলি অ্যামোনিয়া, আর এটাকে আমরা বলি হচ্ছে ফসফিন, ঠিক আছে, অ্যামোনিয়া বলি, ফসফিন বলি। তাহলে এই অ্যামোনিয়া আর ফসফিনের মধ্যে এরা কিন্তু দেখো এই হাইড্রাইডগুলো কিন্তু আবার ক্ষারীয়, ঠিক আছে, আমরা জানি যে অ্যামোনিয়া একটা ক্ষার, সো এই হাইড্রাইডগুলো কিন্তু ক্ষারীয়, অক্সাইডগুলো অম্লীয় হতে পারে, নিরপেক্ষ হতে পারে, বাট হাইড্রাইডগুলা এরা কিন্তু ক্ষারীয়। এখন কথা হচ্ছে NH3 বা অ্যামোনিয়া এইটা বেশি ক্ষারীয় নাকি PH3 এটা বেশি ক্ষারীয়, এটার মধ্যে কোনটা বেশি ক্ষারধর্মী? তাহলে PH3 অপেক্ষা NH3 এটা বেশি ক্ষারধর্ম প্রদর্শন করে, এটার কারণ কি? তাহলে NH3টা হচ্ছে বেশি ক্ষারীয়, এটার কারণ কি? কারণ হচ্ছে ক্ষার ধর্মটা ডিপেন্ড করে কে কত বেশি ইলেকট্রন ঘনত্ব, কার কত বেশি আছে, মানে যে সেন্ট্রাল মলিকুলটা আছে তার কার ইলেকট্রন ঘনত্ব কত বেশি, এবং ওই ইলেকট্রন দিয়ে সে প্রোটনকে কতটা বেশি আকর্ষণ করতে পারে, ঠিক আছে, এটা হলো মেইন কথা। তাহলে দেখো NH3 বা অ্যামোনিয়া কেন বেশি ক্ষার, তার মধ্যে দুইটা কারণ এখানে বলছে। একটা কারণ হলো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাসের চেয়ে অনেক বেশি, 3। এই কারণে যে ইলেকট্রন ডেনসিটিটা, ধরো নাইট্রোজেন এবং ফসফরাস, এই নাইট্রোজেনের চারপাশে যে ইলেকট্রন ডেনসিটি আছে এটা অনেক বেশি, অল্প জায়গার মধ্যে অনেক বেশি ইলেকট্রন, বাট ফসফরাসেরও ইলেকট্রন আছে, বাট সেটা একটু বেশি জায়গায় ডিস্ট্রিবিউটেড। তাহলে ডেনসিটি কার বেশি? নাইট্রোজেনের বেশি। ইলেকট্রন ঘনত্ব কার বেশি? নাইট্রোজেনের বেশি, ঠিক আছে, এইটা একটা কারণ যার কারণে নাইট্রোজেন H3 এটা বেশি ক্ষারীয়। আর একটা হলো নাইট্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ, দেখো এটা ছোট, এই যে এই মাত্রই বলছিলাম নাইট্রোজেনটা ছোট, এই জন্য ইলেকট্রনগুলো যতটুকুই আছে অনেক ডেন্স আকারে আছে, ওকে, এই জন্য অ্যামোনিয়া কিন্তু তীব্র ক্ষার হয়, বোঝা গেছে? ওকে, তাহলে দুইটা কারণ অ্যামোনিয়া বেশি ক্ষার হওয়ার, দুইটা কারণ। তাহলে আমরা গ্রুপ 15 কিন্তু পড়ে ফেললাম। 15-এর মধ্যে কী কী দেখো, আমরা একটু রিক্যাপ করে আসি, প্রথম থেকে একটু রিক্যাপ করে আসি, আমরা পি ব্লকটা একটু রিক্যাপ করি। পি ব্লকে আমরা কী কী পড়লাম? প্রথমে পড়ছি গ্রুপ 13, গ্রুপ 13-এর মধ্যে আমরা পড়ছি অ্যালুমিনিয়াম, তাই না? গ্রুপ 13-এর মধ্যে আমরা অ্যালুমিনিয়াম পড়ছি, বোরন পড়ছি, বোরন আর অ্যালুমিনিয়ামের কোন অক্সাইড কোনটা অ্যাসিডিক কোনটা ক্ষারীয় এটা নিয়ে কথাবার্তা বলছি, অ্যালুমিনিয়ামের ডাইমার নিয়ে কথাবার্তা বলছি। এরপরে আমরা পড়ছি গ্রুপ 14-এর মধ্যে কার্বনের অক্সাইডটা কীরকম, সিলিকনের অক্সাইডটা কীরকম, কোনটা কেন এরকম হলো সেটা আমরা পড়ছি,
তারপরে কি পড়ছি, গ্রুপ 15-তে আসছি। গ্রুপ 15-কে আমরা নিকটোজেন বলি। নাইট্রোজেন এবং ফসফরাস এই দুইটা মৌল নিয়ে আমরা পড়াশোনা করতেছি। এটার ক্লোরাইড নিয়ে কথাবার্তা বলছি, এটার অক্সাইডগুলো নিয়ে কথাবার্তা বলছি, এটার হাইড্রাইডগুলো নিয়ে কথাবার্তা বলছি। তাহলে এই জন্য 15 দেখো একটু কিন্তু বেশি জিনিসপত্র আছে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো হচ্ছে গ্রুপ 16-তে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো গ্রুপ 16-তে। তাহলে দেখো গ্রুপ 16 যেটা, এই যে গ্রুপ 16, তাহলে গ্রুপ 16-তে আমরা বলছি যে অক্সিজেন আর সালফার নিয়ে আমরা কথাবার্তা বলবো। তাহলে গ্রুপ 16-এর একটা স্পেশাল নাম আমরা একটু আগে একবার পড়ে ফেলছি, যে এরা আকরিক উৎপন্নকারী মৌল বা চ্যালকোজেন্স। এদেরকে আমরা চ্যালকোজেন্স বলি, আকরিক উৎপন্নকারী মৌল বলি। তাহলে অধিকাংশ যে এই ধাতুগুলো থাকে এরা আকরিক রূপে থাকে, এই জন্য মানে এটাকে আমরা বলি হচ্ছে আকরিক উৎপন্নকারী মৌল বা হচ্ছে চ্যালকোজেন্স। তাহলে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, এটা অনেক সময় তোমরা অনেক ছন্দ দিয়ে পড়ো যে হচ্ছে ও, হ্যাঁ, এসএসসিতে পড়ে, এরকম তোমরা পড়ো আর কি, এসএসসিতে পড়ে। মানে এই যে ওতে হচ্ছে অক্সিজেন, এসে হচ্ছে সালফার, পরের এসে হচ্ছে সেলেনিয়াম, তে হচ্ছে টেলুরিয়াম, এই যে ও এসএসসিতে পড়ে, এরকম ছন্দ দিয়ে তোমরা পড়তে পারো। বাট আমি ডিসকারেজ করি ছন্দ দিয়ে পড়া। আমি বারবার বলি এটা বারবার পড়তে পড়তে তোমার আত্মস্থ করতে হবে। ছন্দটা জাস্ট একটা মেয়ারলি এটাকে জাস্ট আন্দাজে মুখস্থ করা। সো আন্দাজে কিছু জিনিস মুখস্থ করতে হবে মেডিকেল অ্যাডমিশনের জন্য, বাট আমরা যত পারি এটাকে কমানোর চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো তাহলে অক্সিজেন নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। তাহলে অক্সিজেন OF2 এইটা গঠিত হইলেও OF4 OF6 গঠিত হয় না। এটার একটা বিশাল বড় ব্যাখ্যা আছে, বাট আমার ধারণা এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট এটা একটু বোল্ড লাইন যেহেতু, সো এই জন্য আমি হাইলাইট করে রাখছি। প্রশ্নে বিভিন্ন কোচিং টোচিংয়ে বা আমাদের ডেইলি টেস্টের প্রশ্ন অনেক সময় পাইতে পারো, বাট এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না আর কি। ঠিক আছে, হাইড্রাইডটা একটু গুরুত্বপূর্ণ, দেখো হাইড্রাইডটা গুরুত্বপূর্ণ। হাইড্রাইডের মধ্যে কি আছে, অক্সিজেনের হাইড্রাইড কি আর সালফারের হাইড্রাইড কি, এটা একটু বুঝতে হবে। অক্সিজেনের হাইড্রাইডটা হলো সবচেয়ে বিখ্যাত হাইড্রাইড হলো পানি, আর সালফাইডের সবচেয়ে বিখ্যাত হাইড্রাইড হলো H2S বা আচ্ছা হাইড্রোজেন সালফাইড, তাই না? তাহলে এই পানি এবং হাইড্রোজেন সালফাইড এই দুইটা আমাদের গ্রুপ 16-র দুইটা হাইড্রাইড। এখন এই হাইড্রাইডের মধ্যে H2S যেটা, এটা কিন্তু একটা দুর্বল অ্যাসিড, এটা একটা দুর্বল অ্যাসিড, কিন্তু পানি এটা কিন্তু আমরা সবাই জানি প্রশ্নযোগ্য। দেখো এগুলো কিন্তু আমি দাগাইনি, কারণ এটা জাস্ট কমন সেন্সের ব্যাপার, তোমরা সবাই জানো। বইতে এমন অনেক কিছুই আছে তোমরা জাস্ট বাই ডিফল্ট জানো, সব কিছু দাগায় কিন্তু কোনো লাভ নাই। যেগুলো তুমি অনেক বাই ডিফল্ট জানো ওই জিনিসগুলো তো দাগায় বইয়ের লাইন ভারী করার কোনো দরকার নেই, তাই না? সো তোমরা দুইটা হাইড্রাইডের নাম জানলা। এখন এইখান থেকে তোমার গ্রুপ 16-র মধ্যে আর খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নাই। একটা জিনিস যেটা আছে সালফারের ক্ষেত্রে একটু জানতে হয়, সেটা হলো সালফারের দুইটা অ্যাসিড কিন্তু আছে, একটা হলো সালফিউরাস অ্যাসিড, একটা হলো সালফিউরিক অ্যাসিড, তাই না? কোনটা কি, সংকেতটা কি, এটা একটু জেনে রাখবা। H2SO3 এই যে অক্সিজেন কম আছে, আর H2SO4 যেটা অক্সিজেন বেশি আছে। আমি বারবার বলছি অক্সিজেন কম থাকলে সালফিউরাস, অক্সিজেন বেশি থাকলে সালফিউরিক। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড। তাহলে দুইটা অ্যাসিড আমরা পড়লাম। এবারে আমরা নেক্সট পড়বো হচ্ছে গ্রুপ 17। হ্যাঁ, তাহলে গ্রুপ 16 শেষ, আমাদের গ্রুপ 17 আর 18 এই দুটা পড়লে আমাদের মোটামুটি পি ব্লকের পড়াশোনা কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, অলরাইট। তাহলে গ্রুপ 17-র যে মৌলগুলো আছে, হ্যাঁ গ্রুপ 17-র যে মৌলগুলো, এটার ভৌত আর রাসায়নিক ধর্মগুলো আমরা একটু পড়ি। দেখো 17 আমরা জানি এটার স্পেশাল নাম কি, এটার স্পেশাল নাম হচ্ছে হ্যালোজেন, এবং এর মধ্যে কি কি আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, চারটা আছে। এখন এই চারটা নিয়ে কিছু স্পেশাল কথাবার্তা আমি একবারে বলে দিচ্ছি, একবারে মনে রাখবা, গুছায় মনে রাখবা। ঠিক আছে, গুছায় মনে রাখবা। দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এর মধ্যে ফ্লোরিন এবং ক্লোরিন এই দুইটাই হচ্ছে কি গ্যাসীয়, ঠিক আছে, এই দুইটাই হচ্ছে গ্যাস। ব্রোমিনটা হইল তরল, আয়োডিনটা হইল কঠিন। আচ্ছা, এগুলোর কালারটা একটু জানা দরকার। ফ্লোরিনের যে কালার এটা একটু ফিকে হলুদ, কি বললাম, ফিকে হলুদ।
ক্লোরিন যেটা সেটা হলো সবুজাভ হলুদ। সবুজাভ হলুদ বোঝাই যে যেটা আঁকলাম এটা সবুজাভ হলুদ, মনে থাকে জানি। হ্যাঁ, আচ্ছা। ব্রোমিন পুরো লাল, মনে থাকবে ব্রোমিন হতেছে তরল এবং এটা লাল। আর আয়োডিন যে কঠিন এটা হইতেছে বেগুনি। ঠিক আছে, কালারগুলো যাতে মনে থাকে যেন কালার দিয়ে দেখাই দিলাম একবারে। তাহলে ফ্লোরিন গ্যাসটা হচ্ছে ফিকে হলুদ, ক্লোরিন হচ্ছে সবুজাভ গ্যাস মানে সবুজাভ হলুদ, ব্রোমিন তরল এবং এটা হচ্ছে লাল, আয়োডিন হচ্ছে কঠিন এবং এটা হলো বেগুনি। এখন কথা হইলো এদের মধ্যে অনেক সময় ক্রোমোটা আসে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে কয়েকবার, সো ক্রোমোটা জানতে হবে। এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার ক্রম কী, সক্রিয়তার ক্রম কী, হ্যাঁ, ইলেকট্রন আসক্তির ক্রমটা কী, এইগুলো জানতে হবে। সবসময় মনে রাখবা জেনারেল ক্রমটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। মানে যদি এরা সিঙ্গেল শুধু হ্যালোজেনটা থাকে তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অর্থাৎ যদি তড়িৎ ঋণাত্মকতার ক্রম বলে অথবা সক্রিয়তার ক্রম বলে, তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক বা সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। যদি আকারের ক্রম বলে জাস্ট উল্টা, আয়োডিন হলো সবচেয়ে বড়, এটা তো তোমরা বুঝোই, কারণ দেখো ফ্লোরিনের নিচের গ্রুপ হইতে মানে নিচের পর্যায়ে হচ্ছে ক্লোরিন, তার নিচে হচ্ছে ব্রোমিন, তার নিচে হচ্ছে আয়োডিন, তাহলে এদের পর্যায়ে একটা একটা করে বাড়ছে, আকার সবচেয়ে বড় হয়েছে আয়োডিনের, এটা তো বোঝাই যায়। এখন যদি ইলেকট্রন আসক্তির কথা আসে তখন এই ক্রমে জাস্ট একটা চেঞ্জ আসবে, এই ক্লোরিনটা আসবে সামনে, বাকি সব সেম থাকবে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা জাস্ট ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা সক্রিয়তার ক্ষেত্রে একটা ক্রম, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এইটা ক্রম। ওকে, আচ্ছা। এরপরে আসে হচ্ছে এইগুলার হাইড্রাইডগুলা, সেইগুলার ক্রম আসে, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এইগুলার সক্রিয়তার ক্রম আসে। ঠিক আছে, তখন কিন্তু এটা হয়ে যাবে উল্টা, তখন কিন্তু এই হাইড্রোজেন আয়োডাইড এটা সবচেয়ে বেশি সক্রিয় হবে। হ্যাঁ, সো এটা আমরা আরও আসবে সামনে, তখন আমরা পড়ব। বাট দেখো এই যে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলের বৃদ্ধিক্রম আয়োডিন সবচেয়ে বেশি, এই জন্য কিন্তু ভ্যান্ডার ওয়ালসের আকর্ষণ বেশি বলেই আয়োডিনটা কঠিন হয়, ওই জন্য ওইটার আকার বড়। তো সব কিছুই কিন্তু ওইটা দিয়ে, কিন্তু তোমরা সাধারণ ক্রমটা মনে রাখবা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কারণ ওটা বেশি আসে, তড়িৎ ঋণাত্মকতা আসে, হ্যাঁ, ইলেকট্রন আসক্তি আসে, এগুলো আসে। আচ্ছা, এই যে দেখো এইচ এক্স গঠন বা হাইড্রোজেন হ্যালাইড গঠন যেটাকে আমরা বলি, এগুলো কিন্তু অ্যাসিড সবগুলো, হ্যাঁ, HCl, HF এগুলো। তাহলে দেখো যে এদের হাইড্রো অ্যাসিডগুলোর শক্তির ক্রম যখন বলবে তখনই কিন্তু উল্টা হয়ে যাবে, মানে তখন আয়োডিনটা আগে চলে আসবে, হাইড্রোজেন আয়োডাইড আগে, ব্রোমাইড তারপরে, তারপরে ক্লোরাইড, তারপরে ফ্লোরাইড। এই জন্য কিন্তু মনে রাখতে হবে এই জিনিসটা, তো এটা খুব 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। ক্লোরিন অসামঞ্জস্যতা বিক্রিয়া ঘটায়, অসামঞ্জস্যতা বিক্রিয়া আমরা অন্য একটা চ্যাপ্টারে আরও ডিটেলসে পড়বো, এই চ্যাপ্টারে ডিটেলস পড়া আমাদের দরকার নাই। ক্লোরিন জারক বিজারক উভয় রূপে কাজ করে, এটা একটা জাস্ট আলাদা একটা ইনফরমেশন, জাস্ট জেনে রাখতে পারো। তাহলে এইটা হচ্ছে আমাদের ছিল গ্রুপ 17 মৌল। 17 মৌলের মেইন কথাবার্তা হইতেছে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো কোনটা কি, কোনটা কি ধরনের কালার দেয়, এদের ক্রোমোটা কি, এটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এদের হাইড্রাসিডগুলো যে আছে ওইটার ক্রোমোটা কি, তাহলে এই জিনিস কয়টা এখান থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসবো আমাদের পি ব্লকের লাস্ট যেটা, সেটা হচ্ছে গ্রুপ 18 যে মৌল, গ্রুপ 18 মৌলগুলার যে রাসায়নিক ধর্ম, ওইখানে আমরা চলে আসবো। তাহলে গ্রুপ 18 মৌলসমূহের রাসায়নিক ধর্ম যদি আমরা পড়তে যাই, আমরা জানি এটার একমাত্র ইম্পর্টেন্ট রাসায়নিক ধর্ম হলো এরা নিষ্ক্রিয়, এরা কারোর সঙ্গে বিক্রিয়া করতে চায় না। বাট এখানে একটা কথা আছে, সেটা কথাটা কাকে নিয়ে, জেননকে নিয়ে। জেনন কিন্তু দেখা গেছে ফ্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে, 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে, সে ZeF2, ZeF4, ZeX6 তৈরি করে। এখানে একটা প্রশ্ন আসার মতো, সেটা হলো প্রভাবক কত কি নিকেল এবং টেম্পারেচারটা কি 400 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে আর তেমন কিছু তোমার কখনোই আসে না বা আসার মতো না আর কি। ঠিক আছে, তাহলে এই দিয়ে আমাদের এস ব্লক এবং পি ব্লক, এই দুইটা ব্লক কিন্তু আমাদের পড়া শেষ হয়ে গেল, এবং আমরা দেখো খুব সময় নিয়ে খুব ডিটেলসে খুব আস্তে আস্তে পড়ছি, এবং আশা করি এই পড়ার পরে, ক্লাসের পরে, এই ক্লাসগুলোর পরে, এটা যখন তুমি ক্লাস পড়তে বসবা নিজে নিজে, তখন তোমার কাছে এগুলো বেশ সহজ লাগবে বা সহজ লাগা উচিত। ঠিক আছে, অলরাইট, ঠিক আছে। এবার আসো আমরা নেক্সট পড়ি
আমাদের ডি ব্লক মৌল। এই ডি ব্লক মৌলের সাধারণ ধর্মগুলো আমরা এখন হচ্ছে পড়বো। তাহলে ডি ব্লক এবং এফ ব্লক পড়লে আমাদের এই পর্যায়ে সারণীর ব্লকগুলো মোটামুটি পড়া শেষ হয়ে যাবে এবং আজকের ক্লাসে আমাদের মোটামুটি এইটুকুই টার্গেট। ওকে, তাহলে ডি ব্লক মৌলের সাধারণ ধর্মাবলিতে আমরা আসি। দেখো তাহলে ডি ব্লক মৌল কাকে বলতেছিলাম আমরা, আবার আমরা সেই পর্যায় সারণীতে চলে যাই। দেখো এই যে গ্রুপ 3 থেকে একেবারে কোন গ্রুপ পর্যন্ত, গ্রুপ 12 পর্যন্ত, এগুলো হচ্ছে সব আমাদের ডি ব্লক মৌল, তাই না? এটা হচ্ছে আমাদের ডি ব্লক মৌল। এখন ডি ব্লক মৌল মানে এই সবার কিছু সাধারণ ধর্ম আছে, এটা আমরা পড়বো। এটাতে আবার আমার পি ব্লকের মতো প্রতিটা গ্রুপ ধরে আলাদা আলাদা পড়ার কোনো দরকার নাই, জাস্ট আমরা সাধারণ ধর্মাবলীগুলো পড়বো। অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্যগুলো এটা আর একবার রিক্যাপ করবো। তাহলে দেখো ডি ব্লক মৌলের সাধারণ ধর্মের মধ্যে আমরা এইখানে মনে রাখবো, এস ব্লক যেরকম ছিলাম একটু নরম সরম মানুষে, ডি ব্লক হচ্ছে রাফ অ্যান্ড টাফ টাইপের মানুষ। মনে থাকবে, ডি ব্লক হচ্ছে রাফ অ্যান্ড টাফ টাইপের। তাহলে ওর বৈশিষ্ট্যগুলোও সব ওই ধরনের হবে। দেখো এরা খুব ভারী ধাতু, এদের ঘনত্ব খুব বেশি, ঠিক আছে? আচ্ছা, এরা পরিবর্তনশীল জারণ অবস্থা দেখা যায়। হ্যাঁ, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব উচ্চ, যেহেতু অনেক ভারী ধাতু তাহলে কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হবে। এরা কঠিন এবং শক্ত হয়, ওই যে কি বললাম রাফ অ্যান্ড টাফ হয় অনেক, ঠিক আছে? শুধু একটাই ব্যতিক্রম, সেটা হচ্ছে মার্কারি। মার্কারি যে তরল এটা তোমরা সবাই জানো। যেহেতু এরা ধাতু তাহলে অবভিয়াসলি এরা তাপ এবং বিদ্যুতের সুপরিবাহী হবে। আয়নীকরণ শক্তি এস ব্লক মৌলের চেয়ে বেশি হবে এবং পি ব্লক মৌলের চেয়ে কম হবে। এইটা একটু ট্রিকি জিনিস। দেখো তো এস ব্লক মৌলের আয়নীকরণ শক্তি আমরা কি বলছি, যত বাম থেকে ডানে যাচ্ছে আয়নীকরণ শক্তি আস্তে আস্তে বাড়তেছে। কেন? কারণ এখানে মাত্র একটা বের করা লাগতেছে, এখানে 2টা ইলেকট্রন বের করা লাগে, এখানে 3টা বের করা লাগে, 4টা বের করা লাগবে। তাইলে আমার ডি ব্লকের বামে যারা আছে তার চেয়ে আমার ডি ব্লকের আয়নীকরণ শক্তি বেশি হবে, কিন্তু এর এই পাশে যারা আছে তাদের তো ডি ব্লকের চেয়ে আয়নীকরণ শক্তি বেশি। সো পির চেয়ে কিন্তু ডির আয়নীকরণ শক্তিটা কমই হবে, তাই তো? মেক সেন্স। এবার দেখো এরা তড়িৎ ধনাত্মক ধাতব মৌল হলেও এদের তড়িৎ ধনাত্মকতা এস ব্লক মৌল অপেক্ষা কম। অবভিয়াসলি, কারণ এস ব্লক মৌলে মাত্র 1টা বা 2টা ইলেকট্রন ত্যাগ করতে হয় তড়িৎ ধনাত্মক হওয়ার জন্য, বাট এদের 3টা 4টা অনেক সময় 5টা এরকমভাবে ত্যাগ করতে হবে। সো অবভিয়াসলি এস ব্লকটা বেশি তড়িৎ ধনাত্মক হবে, তাই তো? আচ্ছা, এস ব্লকে আমরা পড়ছিলাম যেগুলো ক্যাটায়ন ছিল, যেমন সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, যাদের বীজ ইলেকট্রন থাকতো না ওদেরকে আমরা বলতাম ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক কথাটার মানে হচ্ছে, দেখো 3 ধরনের ম্যাগনেটিক পদার্থ আছে। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, তাই না? আচ্ছা, ফেরোম্যাগনেটিক সবসময় মনে রাখবা ফেনিকো। ফেনিকো ফেনিকো কি? এই 3টা আয়রন, নিকেল, কোবাল্ট, এই 3টা এক্সট্রিমলি মানে চুম্বকীয়, এই জন্য এটাকে ফেরোম্যাগনেটিক বলা হয়। প্যারাম্যাগনেটিক হচ্ছে আংশিক চুম্বকীয়, ঠিক আছে? আংশিক চুম্বক ধর্ম আছে। আর ডায়াম্যাগনেটিক হচ্ছে ফেরোম্যাগনেটিকের ঠিক অপোজিট, এরা চুম্বককে আকর্ষণ করে অনেক বেশি। আর ডায়াম্যাগনেটিক যেগুলা, যেমন যাদের কোনো বিজোড় ইলেকট্রন থাকে না শেষে, ঠিক আছে? হ্যাঁ, যেমন স্ক্যান্ডিনিয়াম 3 প্লাস, তাহলে এগুলার যেহেতু বিজোড় ইলেকট্রন থাকবে না ওইগুলাকে আমরা বলি হচ্ছে ডায়াম্যাগনেটিক। আর যেগুলার দেখো এই যে ডি ব্লকের মৌলসমূহ সাধারণত প্যারাম্যাগনেটিক হয়, অর্থাৎ এদের চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত, কারণ এদের ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন থাকে। আমরা কি পড়ছি, ডি 1 থেকে 9 পর্যন্ত, এদের মধ্যে দেখো 1, 3, 5, 7, 9 এগুলো কিন্তু সব বিজোড় ইলেকট্রন। তাহলে যাদের যত বিজোড় ইলেকট্রন আছে সবারই কিন্তু প্যারাম্যাগনেটিক ধর্ম আছে। অর্থাৎ মেইন কথা হইল, যদি বিজোড় ইলেকট্রন থাকে কারোর তখনই সে প্যারাম্যাগনেটিক হবে, বিজোড় ইলেকট্রন না থাকলে সে বিকর্ষণ করবে, অর্থাৎ ডায়াম্যাগনেটিক চুম্বককে বিকর্ষণ করবে। আর ফেরোম্যাগনেটিক অনেক বেশি চুম্বক আকর্ষী। ওকে, এইটাই হচ্ছে মেইন কনসেপ্ট। ওকে, মানে ফেরোম্যাগনেটিকগুলো এতই চুম্বকে এদেরকে চুম্বকে কনভার্ট করা যাবে, যেমন আয়রন বা কোবাল্ট এগুলোকে চুম্বকে পরিণত করা যায়। এখন কথা হচ্ছে ডি ব্লকের মৌলগুলা প্যারাম্যাগনেটিক তো আমরা বললাম, কারণ এদের বিজোড় ইলেকট্রন থাকে, কিন্তু ডি ব্লকের আয়নগুলা কি প্যারাম্যাগনেটিক? এটা দেখো তো, মাথায় রাখো। যেমন স্ক্যান্ডিনিয়াম আয়ন, হ্যাঁ 3 প্লাস, এটা কি প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক বলো তো? এই আয়নটা কিন্তু ডায়াম্যাগনেটিক। কেন বলো তো? কারণ এই যে 3 প্লাস যখন তুমি বানায় ফেলছো, স্ক্যান্ডিনিয়াম ছিল এরকম 1s2 2s2
2p6 3s2 3p6 4s2 3d1। যখন এটাকে তুমি 3+ বানায় ফেলছো, দেখো এই 3টা ইলেকট্রনকে কিন্তু তুমি বের করে দিছো। এখন আর কিন্তু তোমার কোনো বিজোড় ইলেকট্রন এখানে নাই। এই জন্য এই আয়নটা কিন্তু তখন ডায়াম্যাগনেটিক হয়ে যাবে। এই জন্যই দেখো এখানে ব্যতিক্রম একটা লিস্ট দিছে, স্ক্যান্ডিনিয়াম 3+, টাইটেনিয়াম 4+, জিঙ্ক 2+, কপার প্লাস। এরা কিন্তু সবাই কারোর শেষে বিজোড় ইলেকট্রন নাই, দ্যাটস এরা ডায়াম্যাগনেটিক। বাট এরা যখন নিজে একলা আছে, যখন স্ক্যান্ডিনিয়ামে একলা আছে, কোনো আয়ন টায়ন কিছু না, ওর কিন্তু শেষে 3d1 আছে, এই জন্য সে কিন্তু বিজোড় ইলেকট্রন আছে, এই জন্য সে কিন্তু তখন প্যারাম্যাগনেটিক। এই জন্য বুঝতে হবে স্ক্যান্ডিনিয়াম সে প্যারাম্যাগনেটিক, বাট তার আয়ন এটা কিন্তু ডায়াম্যাগনেটিক। এটা অনেকে ভুল করে, প্যাচ লাগায় ফেলে। আশা করি এখন কোনো প্যাচ লাগবে না। ওকে, ডি ব্লক থেকে সংকর ধাতু তৈরি করা যায়। অবস্থান্তর মৌল বলা হয় কাদেরকে, এটা আমরা অলরেডি জানি, এটা নিয়ে আমাদের পড়াশোনা দরকার নাই আর। এই যে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, এটা অলরেডি আমরা আগে পড়ে ফেলছি। জটিল আয়ন, প্রভাবক, প্যারাচুম্বকীয়, হাবিজাবি, এইসব জিনিসপত্র আমরা পড়ে ফেলছি। আচ্ছা, সকল ডি ব্লক মৌল যে অবস্থান্তর মৌল নয়, এটার ব্যাখ্যাও আমরা প্রথমেই বলে ফেলছি। এই জন্যই স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক এরা কিন্তু অবস্থান্তর মৌল না। কেন? দেখো স্ক্যান্ডিনিয়াম যখন 3+ আয়ন হয়, তখন কিন্তু 3d-তে তার 0 হয়ে যায়, ঠিক আছে? তার 4s-এও থাকে না কিছু, 3d-তেও কিছু থাকে না। ওই যে যেটা আমরা ডায়াম্যাগনেটিকের উদাহরণের সময় বললাম, তখন কিন্তু দেখো তার কিন্তু ডি ব্লকে কিছুই নাই, স্ক্যান্ডিনিয়াম 3+, এই জন্য এটা কিন্তু অবস্থান্তর মৌল হবে না। সেম জিঙ্ক, দেখো এর পূর্ণ অরবিটাল ডিতে 10টা আছে, 10টা থাকুক বা 0 থাকুক, এটাকে আমরা অবস্থান্তর বলতে পারবো না, 1 থেকে 9টা থাকতে হবে, তখনই আমরা অবস্থান্তর বলতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে এবার হচ্ছে এগুলা আমার এখানে খুব বেশি দরকার নাই। এই যে দেখো অলরেডি আমরা এটা পড়ে ফেলছি, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। তাহলে প্যারাম্যাগনেটিক কারা? প্যারাম্যাগনেটিক কারা? যেই সব পদার্থ বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়, ওইগুলোকে আমরা বলি প্যারাম্যাগনেটিক বা প্যারাচুম্বকীয়। যাদের পরমাণুতে অথবা আয়নে বিজোড় ইলেকট্রন আছে, ওইগুলোকে প্যারাম্যাগনেটিক বলে, ঠিক আছে? আচ্ছা, যেগুলো ফেরোম্যাগনেটিক, 3টা নাম আমি বলছি, ফেনিকো, ঠিক আছে? ফেনিকো, এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। আর ডায়াম্যাগনেটিক কি? গ্রুপ 1 এবং 2 সব ধাতু আয়ন, এইটা কিন্তু মাথায় রাখতে হবে, সব ধাতু কিন্তু না। যেমন সোডিয়াম, তাতে যেহেতু বিজোড় ইলেকট্রন আছে, ও কিন্তু প্যারাম্যাগনেটিক, কিন্তু সোডিয়ামের আয়ন যখন পজিটিভ আয়ন, তখন কিন্তু ওর মধ্যে আর কোনো বিজোড় ইলেকট্রন নাই, তখন এটা কিন্তু ডায়াম্যাগনেটিক। এটা মাথায় রাখতে হবে অলওয়েজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা জানি হচ্ছে অবস্থান্তর ধাতুর চৌম্বক ধর্ম, একটা আসে হচ্ছে অবস্থান্তর ধাতুর প্রভাবন ধর্ম, তাই না? প্রভাবন ধর্ম, এটা একটু জানতে হবে। তাহলে দুইভাবে প্রভাবিত করতে পারে, একটা হচ্ছে অধিশোষণের মাধ্যমে, আর একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। তো এগুলোর মেকানিজম আমাদের খুব একটা বেশি দরকার নাই। আমরা এই যে রাসায়নিক ধর্ম যে 5টা পড়ছিলাম, ওইটা নিয়ে একটু কথাবার্তা বলবো। যে দেখো, 1 নাম্বার হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা থাকে। ডি ব্লক মৌলগুলার বা অবস্থান্তর ধাতুগুলার জারণ অবস্থা পরিবর্তনশীল। পরিবর্তনশীল মানে কি? তুমি দেখো একটা ক্রোমিয়াম, এই যে ক্রোমিয়াম, এর জারণ সংখ্যা কিন্তু বিভিন্ন রকম হইতে পারে, তাই না? +2 হতে পারে, +3 হতে পারে, +6 হইতে পারে। এবং এটার কারণেই এ ক্রোমিয়াম Cl2, CrCl3, হ্যাঁ, পটাশিয়াম ডাইক্রোমেট, টেট্রাক্রোমেট, এইগুলো সে তৈরি করতে পারে, কারণ তার পরিবর্তনশীল জারণ অবস্থা আছে। কেন পরিবর্তনশীল জারণ অবস্থা আছে? কারণ ক্রোমিয়াম 24, দেখো এটা আর্গনে ইলেকট্রন বিন্যাস, তারপরে হচ্ছে আমার 4s2, 3d কত হবে বলো তো? 3d, তাহলে 4s2 পরে 3d 24, তাই না? 4 হবে, 3d4। তাইলে এই 3d4 বিভিন্ন রকমভাবে কিন্তু বিন্যস্ত হইতে পারে। 4s2 3d4, দেখো এর যোজনী 6 হইতে পারে, যে 4 আর 2 6, এটা হইতে পারে। এর যোজনী শুধু 2 হইতে পারে, এর যোজনী +3 হইতে পারে। তাহলে অনেক রকম হইতে পারে, কারণ ডি অরবিটালে যে 5টা ঘর আছে, এগুলো বিভিন্নভাবে নিজেদের মধ্যে বিন্যাস হইতে পারে, ঠিক আছে? এই জন্য এই যে ক্রোমিয়াম বলো, আয়রন বলো, এদের ডিফারেন্ট জারণ সংখ্যা পসিবল। ওকে, আচ্ছা, ক্রিস্টাল ফিল্ড এগুলো আমাদের দরকার নেই। আমাদের নেক্সট যেটা দরকার আছে সেটা হচ্ছে লিগ্যান্ড কি জিনিস এবং সন্নিবেশ সংখ্যা কি জিনিস, এই দুইটা কনসেপ্ট আমাদের এখানে একটু দরকার আছে। হ্যাঁ, হাজারি স্যারের বইতে এই অংশটা একটু বেশ এলোমেলো অবস্থায় দেওয়া, এই জন্য আমি যতটা কনসাইজ হইতে তোমাদের যতটুকু লাগবে ওইটুকুই পড়াই দেওয়ার চেষ্টা করতেছি। সব এলোমেলো জিনিসপত্র পড়তে গেলে মাথায় অনেক প্যাচ লেগে যাবে। কেমিস্ট্রি হচ্ছে মাথা ফ্রি করে খুব স্পেসিফিক করে আমরা পড়ার চেষ্টা করব।
তাহলে একটা দেখো জটিল আয়ন গঠনকালে আমরা একটা টার্ম শুনি, টার্মটার নাম হচ্ছে দাতা বা লিগ্যান্ড। এই লিগ্যান্ড কথাটার মানে কি? লিগ্যান্ড কথাটা মানে হচ্ছে যার এক্সট্রা আছে। দাতা কে হয়? যার এক্সট্রা টাকা পয়সা আছে, যার এক্সট্রা সম্পত্তি আছে, সেই তো তখন দান করে, তাই না? তাহলে এই যে অ্যামোনিয়া দেখো, এই নাইট্রোজেনের 2টা এক্সট্রা ইলেকট্রন দান করার মতো আছে। এই যে পানি, এর যে অক্সিজেন, এর কিন্তু এক্সট্রা ইলেকট্রন আছে। ক্লোরিন, তার এক্সট্রা ইলেকট্রন আছে। সায়ানাইড, তার এক্সট্রা ইলেকট্রন আছে। এগুলো সে দান করতে পারে। এই জন্য বিভিন্ন যৌগ গঠনকালে যার একেবারেই অভাব, তার ইলেকট্রন দান করার মতো মানে ত্যাগ করার মতো তো নাই, শেয়ার করার মতো ইলেকট্রন নাই, তখন এরা তাদের 2টা ইলেকট্রনই দিয়ে দেয়। শেয়ারের কথাবার্তা কি বলো তো? শেয়ারের প্রধান প্রিন্সিপাল হলো তুমি একটা দিবা, আমি একটা দিব, দিয়ে একটা বন্ধন গঠন করব। কিন্তু ধরো প্রোটন, এই যে প্রোটন, এই লোকের কি কিছু আছে? কোনো ইলেকট্রন আছে? নাই। এর একটা ইলেকট্রন ছিল, সেটা দান করে দিয়ে সে প্রোটন হয়ে গেছে। এখন এই প্রোটন যদি কারোর সঙ্গে যৌগ গঠন করতে চায়, তখন কি তার শেয়ার করার মতো কিছু আছে? নাই। কিন্তু এই অ্যামোনিয়া, এ হলো দাতা, এ বলতেছে ভাই তোমার কিছু দেওয়ার দরকার নাই, আসো আমরা এমনি বন্ধন গঠন করব। আমার নিজেরই 2টা ইলেকট্রন এক্সট্রা আছে, এই 2টাই আমি তোমাকে দিয়ে দিব, মানে তুমি আমার মতো মানে এটাকে নিজের মতো করে ব্যবহার করতে পারবা। তখন এই যে যে বন্ধনটা গঠন হয়, এটাকে আমরা বলি সন্নিবেশ বন্ধন। এবং সন্নিবেশ বন্ধনে যেই মৌল বা যেই যৌগমূলক বা যেই মূলক যেই এই এক্সট্রা ইলেকট্রনটাকে ডোনেট করে, এটাকে আমরা বলি লিগ্যান্ড বা দাতা। বোঝা গেছে? এরপরে আর কখনো লিগ্যান্ড বা দাতা নিয়ে যাতে কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? আর এই সন্নিবেশ বন্ধন গঠনের সময় যে কয়টা ইলেকট্রন পেয়ার দান করে, ওই ইলেকট্রন পেয়ারকে বলে সন্নিবেশ সংখ্যা। যেমন এই NH3H+, এটা দিয়ে আমাদের অ্যামোনিয়া গঠিত হয়, হ্যাঁ, অ্যামোনিয়াম প্লাস আয়নটা হয়। তাহলে এইখানে সন্নিবেশ সংখ্যা তো 1, কারণ 1 পেয়ার ইলেকট্রন সে দান করছে, এই জন্য এখানে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে? তো এরকম দেখবা, এই যে দেখো হেক্সাস আয়ন ও ফেরেট আয়ন, হ্যাঁ, এগুলো এত জটিল জিনিসপত্র তোমাদের কখনো আসে না, বাট এই Fe2+ আয়নকে সায়ানাইডরা কি করে? 6 পেয়ার ইলেকট্রন দেয়, 1 2 3 4 5 6 পেয়ার ইলেকট্রন দেয়, ঠিক আছে? তাহলে এই যে 6 পেয়ার ইলেকট্রন যেহেতু ডোনেট করে, এই জন্য এর সন্নিবেশ সংখ্যা হয় 6। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি আমাদের ডি ব্লক মৌলের। এখানে মোটামুটি আমাদের সব কিছু পড়া হয়ে গেছে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে আমাদের এফ ব্লক মৌলে। তাহলে ডি ব্লক মৌল যদি আমি একটু রিক্যাপ করতে চাই, তাহলে আমরা কি কি বলতে পারি যে ডি ব্লকে আমরা কি কি পড়ে ফেলছি অলরেডি। ডি ব্লকে কোথা থেকে কত এটা আমরা পড়ছি, কোনগুলো ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক এগুলো পড়ছি। ডি ব্লকের মৌলগুলার সাধারণ যে ধর্ম, রাফ টাফ যে ধর্মগুলা, ভারী ধাতু, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, হ্যাঁ, এগুলো পড়ছি। প্লাস অবস্থান্তরের যে বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো আমরা পড়ছি। পরিবর্তনশীল যোজ্যতা থাকে, জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে, প্রভাবন ধর্ম আছে, এবং এরা কি পরিবর্তনশীল জারণ সংখ্যা, অবভিয়াসলি এটাও মনে রাখতে হবে। সো এই যে যে ধর্মগুলো, এগুলো খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট, অনেক সময় আসে। আচ্ছা, এবার আসা হচ্ছে ল্যান্থানাইড আর হচ্ছে অ্যাক্টিনাইড সিরিজ, মানে আমাদের এফ ব্লকের দিকে আমরা চলে আসছি। এবং এইটুকু পড়লে আমাদের মোটামুটি আজকের ক্লাস শেষ হয়ে যাবে। বেশ লম্বা একটা ক্লাস, কিন্তু আশা করি আমি তোমাদের জন্য ক্লাসটাকে প্যালাটেবল করতে পারছি। আশা করি ক্লাসে যা যা আমি পড়াইছি তোমরা বুঝতে পারছো এবং এগুলো তোমাদের মনে থাকবে। হ্যাঁ, বাসায় খুব কষ্ট করে পড়তে হবে না ইনশাল্লাহ। তাহলে দেখো, ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড এই 2টা সিরিজের কথাবার্তা আমি একটু পড়বো। আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি যদিও, যে কোথা থেকে কত পর্যন্ত ল্যান্থানাইড, হ্যাঁ, কোথা থেকে কোন পর্যন্ত হচ্ছে অ্যাক্টিনাইড, এগুলো আমরা পড়ছি। তো ল্যান্থানাইডের একটা স্পেশাল নাম আছে, এগুলোকে আমরা বলি বিরল মৃত্তিকা মৌল বা রেয়ার আর্থ এলিমেন্টস। এগুলোকে পাওয়া যায় না খুব বেশি সহজে, এই জন্য আমরা বলি হলো রেয়ার আর্থ এলিমেন্টস। এখন এটার কি কি ধর্ম আছে ল্যান্থানাইডগুলোর, কি কি ধর্ম আছে রেয়ার আর্থ এলিমেন্টসগুলোর, কি কি ধর্ম আছে দেখো। 1 নাম্বার হলো এরা ভারী ধাতু, তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী। মানে এই প্রথম যে 2টা, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বেশি, ভারী ধাতু, এগুলো সব ডি ব্লকের মতো, ঠিক আছে? এরা ভারী ধাতু, ঠিক আছে? আচ্ছা, তো এফ ব্লকের মধ্যে অন্ত অবস্থান্তর মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্টস আছে। আমরা প্রথমেই কিন্তু পড়ে ফেলছি, যখন অবস্থান্তর পড়ছি তখন ইনার ট্রানজিশনে পড়ে ফেলছি, যে এখানে কি হয়, এফ ব্লকের সুস্থিত আয়নে আংশিক পূর্ণ থাকে, অর্থাৎ এফ 1 থেকে 13 পর্যন্ত থাকে। এগুলোকে আমরা বলি হচ্ছে অন্ত অবস্থান্তর বা ইনার ট্রানজিশন মেটাল, ঠিক আছে? আচ্ছা, ল্যান্থানাইড যেগুলো আছে এদের সবার স্থায়ী জারণ অবস্থা কিন্তু +3। কেন? কারণ এরা গ্রুপ 3-তে থাকে। আমরা পড়ছি যখন ওই যে গ্রুপ নির্ণয় পড়ছি, আমরা পড়ছি যে এফ ব্লকের এরা সবাই গ্রুপ 3 এর অংশ, তাহলে এদের সবার জারণ সংখ্যা +3 হবে। বাট +2 +4 হয় অনেক সময়, বাট নর্মালি মনে রাখবা +3। ওকে, আচ্ছা,
এইবার দেখো দুইটা স্পেশাল বৈশিষ্ট্যের কথা আমরা পড়বো, এইটাই হচ্ছে ল্যান্থানাইটের জন্য বেশি ইম্পর্টেন্ট। এই দুটো একটা স্পেশাল বৈশিষ্ট্য। একটা হলো ল্যান্থানাইট সমূহ অতি বেগুনি মানে আলট্রা ভায়োলেট, আর একটা হচ্ছে অবলোহিত মানে আইআর, এই দুটাকে শোষণ করে দৃশ্যমান আলোর পরিসরণে বিকিরণ করতে পারে। এই জন্য এদের বিভিন্ন অক্সাইডকে আমরা সানগ্লাস, তারপর হচ্ছে ওয়েল্ডিং কাজের যে গগলস, সেইগুলোতে আমরা ইউজ করতে পারি। সানগ্লাসে কেন ইউজ করতে পারি? ওই যে তোমরা এখন যে সানগ্লাসগুলো পড়ো যে হ্যাঁ ইউভি থেকে আমাদের প্রোটেকশন দেয়। কীভাবে দেয়? ইউভিটা ওইটার মধ্যে দিয়ে ঢুকে, বাট ওইটা দৃশ্যমান আলো হিসেবে বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের চোখে সরাসরি আর ইউভিটা পড়তেছে না, তাহলে কি আমাদের ইউভির ক্ষতিটা কিন্তু আর হচ্ছে না। ঠিক আছে, এই জন্য আমরা ল্যান্থানাইটগুলোকে ইউজ করতে পারি। আরেকটা কি? ল্যান্থানাইট সংকোচন, এটা একটা টার্ম, ল্যান্থানাইট সংকোচন। হ্যাঁ, এই ল্যান্থানাইট সংকোচন জিনিসটা কি? এই ল্যান্থানামগুলার যে ধনাত্মক আয়নগুলো আছে, মানে 3+ আয়নগুলা, হ্যাঁ সব কিন্তু 3+ আয়ন, এটা ল্যান্থেনাম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত এদের সবার যদিও 3+, বাট সবার আকারটা আস্তে 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 ছোটো হয়। এটাকে আমরা বলি হচ্ছে ল্যান্থানাইট সংকোচন। ঠিক আছে, গেল। তাহলে ল্যান্থানাইট নিয়ে পড়াশোনা এই পর্যন্ত। এবার আসে অ্যাক্টিনাইট। অ্যাক্টিনাইট থোরিয়াম মানে আমাদের অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত আমরা জানি। হ্যাঁ, অ্যাক্টিনাইটের ধর্মবলী কী কী এটা আমরা একটু পড়ি। অ্যাক্টিনাইটগুলা তেজস্ক্রিয় মৌল, এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা পাই নাই। তাহলে পর্যায় সারণী যত তেজস্ক্রিয় আছে বেশিরভাগ সব কিন্তু অ্যাক্টিনাইটের মধ্যে। এদের ঘনত্ব খুব বেশি হয়, উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তাহলে আমরা জেনারেলি মনে রাখতে পারি ডি ব্লক এবং এফ ব্লক যাই আছে সবারই ঘনত্ব বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। ঠিক আছে, এরা অধিক তড়িৎ ধনাত্মক ধাতু। এইটা একটা স্পেশাল অ্যাক্টিনাইটের মধ্যে, দেখো তো এরা বাতাসের সংস্পর্শে মলিন এবং কম সক্রিয় হয়ে যায়। এই টাইপের জিনিসগুলো হচ্ছে একটু মুখস্থ। হ্যাঁ, সো এইগুলো একটু স্পেশাল স্পেশাল, সো জেনে রাখবা। 7 নম্বরে এদের ওপর ক্ষার দ্রবণের কোনো প্রভাব নাই, এরা নিজেরাই বেশি ক্ষারীয়। আর 8 নাম্বারটা একটা স্পেশাল ইউজ। দেখো এখানে যেরকম ল্যান্থানাইট দিয়ে আমরা ইউভি বা আইআর প্রোটেকশনের জন্য গ্লাস বানাইতাম, এইখানে থোরিয়া এবং সেরিয়া এইগুলাকে আমরা গাড়ির হেডলাইট, জাহাজ বা রেলগাড়ির সার্চ লাইট, মানে যেসব জায়গায় খুব প্রচণ্ড পরিমাণে আলো দরকার হয় ওই সব জায়গায় আমরা হচ্ছে ইউজ করি। এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি ছিল অ্যাক্টিনাইটের ধর্ম। তাহলে এর মাধ্যমে কিন্তু মোটামুটি এই যে আমাদের পর্যায় সারণী এবং বিভিন্ন ব্লকের মৌলগুলা, এইগুলার ক্লাসগুলা কিন্তু আমাদের মোটামুটি আজকে পড়া শেষ হয়ে গেল। তাহলে আমরা একটা কুইক রিভিউ দিয়ে দিব যে আমরা এখন প্রথম থেকে কি কি পড়লাম, এই পুরো জিনিসটার একটা কুইক রিভিউ আমরা এখন করব। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে আমরা পড়ছি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ। মেন্ডেলিভ কীরকম পর্যায় সারণী দিছিল, আধুনিক পর্যায় সারণী কী, কোনটায় কয়টা মৌল, কোনটায় কয়টা পর্যায় ছিল, গ্রুপ ছিল, এইটা আমরা মোটামুটি পড়ার চেষ্টা করছি। এরপরে এস ব্লকে কয়টা মৌল থাকে, পি ব্লকে 36টা মৌল থাকে, ডি ব্লকে 41টা মৌল থাকে এবং এফ ব্লকে 27টা মৌল থাকে। ল্যান্থানাইটের অ্যাক্টিনাইট হচ্ছে 15 + 15 30টা, তার থেকে 3টা আমরা বাদ দেই, দিয়ে 27টা। এটা হচ্ছে আমাদের এফ ব্লক মৌল। অবস্থান্তর মৌলের 5টা বৈশিষ্ট্য আমরা পড়ছি: প্রভাবক, প্যারাচুম্বকীয়, জটিল রঙিন যৌগ, পরিবর্তনশীল চার্যতা। আংশিক পূর্ণ থাকলেই সেটা অবস্থান্তর মৌল, এটা আমরা পড়ছি। ঠিক আছে, এরপরে কিভাবে গ্রুপগুলো নির্ণয় করতে হয় সেটা আমরা পড়ছি, যে এস ব্লকের সবচেয়ে বাইরে যেটা থাকে ওইটাই গ্রুপ। পি ব্লকের ক্ষেত্রে আমরা 10 যোগ করি, ডি ব্লকের ক্ষেত্রেও সেম, সবচেয়ে বাইরে, বাট ডি আর এসটা যোগ করতে হয়। আর এফ ব্লকে সবাই 3 নাম্বার গ্রুপে, তাই না? আচ্ছা, এরপরে আমরা পড়ছি হচ্ছে মৌলের অবস্থান নির্ণয় করাটা, ওইটা পড়ছি। এরপর আমরা সাধারণ ধর্মাবলিতে চলে আসি। এস ব্লক পড়ছি আমরা সব নরম সরম টাইপের বৈশিষ্ট্য, মোটামুটি এগুলো পড়ছি আমরা। ওকে, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুইটা হচ্ছে একটু ব্যতিক্রম, এটা আমরা জানছি। এরপর আমরা পি ব্লকের প্রত্যেকটা আলাদা আলাদা করে, গ্রুপ 13-র মধ্যে বোরন অ্যালুমিনিয়াম নিয়ে পড়ছি, 14-র মধ্যে কার্বন সিলিকন নিয়ে পড়ছি, 15-র মধ্যে নাইট্রোজেন ফসফরাস নিয়ে পড়ছি, 16-র মধ্যে অক্সিজেন সালফার নিয়ে পড়ছি, 17-র মধ্যে মোটামুটি সবগুলো নিয়ে পড়ছি, 18-র মধ্যে শুধু জেনন নিয়ে পড়ছি, যে জেননটা হচ্ছে আমাদের স্পেশালি সে বিক্রিয়া করে ফ্লোরিনের সঙ্গে, কত ডিগ্রি তাপমাত্রা, 400, আর কোন প্রভাবক, নিকেল। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা মোটামুটি ডিটেলস পড়ছি। পি ব্লকের পরিবর্তনশীল জারণ অবস্থা কী, এটা কেন আদর্শ প্রতিনিধি মৌল বলা হয়, অপধাতু কোনগুলা, হ্যাঁ নিক্টোজেন কী, মানে প্রত্যেকটা জিনিস আমরা খুব সুন্দর মতো ডিটেলসে পড়ছি। এখন তুমি জাস্ট একবার রিডিং দিলেই এবং প্রশ্ন সলভ করলেই দেখবা যে অটোমেটিক তুমি সব পারতেছ। ওকে, আচ্ছা, এরপরে আমরা এই যে PH3 NH3 এই জিনিসটা পড়ছি, ফসফিন নাকি অ্যামোনিয়া কোনটা তীব্র ক্ষার সেটা আমরা পড়ছি, সালফার এবং হচ্ছে কি মানে চালকোজেনগুলো নিয়ে পড়ছি, অক্সিজেন সালফার নিয়ে পড়ছি, তাই না? অক্সিজেনের হচ্ছে
H2O আর H2S এই দুইটার মধ্যে কোনটায় ভ্যান্ডারওয়ালস থাকে কোনটায় থাকে না এটা পড়ছি, কোনটার অ্যাসিড কি, 17 মধ্যে হ্যালোজেনগুলার ক্রোম কোনটা, কোনটা কঠিন কোনটা তরল, কোনটার কালার কীরকম সেগুলো আমরা পড়ছি। এরপর হচ্ছে হাইড্রোজেন যে হাইড্রাসিডগুলো আছে সেগুলোর ক্রোমোটা কি, হাইড্রোজেন আয়োডাইডটা সবার আগে, এটা আমরা মনে রাখছি, তাই না? এরপর হচ্ছে গ্রুপ 18 মধ্যে তো বললামই জেননটা নিয়ে আমরা পড়াশোনা করছি। এরপর আমরা ডি ব্লকে আসছি। ডি ব্লকের সব কিছু বলছি একটু রাফটাপ বৈশিষ্ট্য, ভারী ধাতু, ঘনত্ব বেশি, উচ্চ গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তাই না? এই টাইপের যতগুলো বৈশিষ্ট্য ছিল আমরা পড়ছি। এরপর অবস্থান্তর ধাতুগুলার প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি, কোনটা পরিবর্তনশীল জারণ অবস্থা, কেন প্যারাচুম্বকীয়, কেন প্রভাবন ধর্ম, তাই না? রঙিন যৌগ, জটিল যৌগ, এটা পড়ছি। এরপরে লিগ্যান্ড নিয়ে পড়ছি, লিগ্যান্ড জিনিসটা কি। আচ্ছা, তারপরে প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, এই জিনিসগুলো কি এখন তোমরা সব বুঝো না, মনে হচ্ছে না ইজি, আর একটু আশা করি একটু ইজি লাগতেছে, হ্যাঁ? আচ্ছা, এরপরে সন্নিবেশ সংখ্যা কি পড়ছি, লিগ্যান্ড কি সেটা পড়ছি আমরা, লিগ্যান্ড কোনগুলাকে বলে, সন্নিবেশ সংখ্যা কখন কত কয় পেয়ার হইলে কত বলবো এটা আমরা পড়ছি। এরপরে আমরা পড়ছি হচ্ছে এফ ব্লক মৌল, যার মধ্যে ল্যান্থানাইট ছিল, অ্যাক্টিনাইট ছিল। ল্যান্থানাইটের ধর্মাবলীগুলো পড়ছি, অ্যাক্টিনাইটের ধর্মাবলীগুলো পড়ছি, এবং স্পেশাল 2-3টা বৈশিষ্ট্য পড়ছি যে ইউভি আইআর থেকে প্রোটেকশন দেয় আমাদের ল্যান্থানাইটসগুলো, আর অ্যাক্টিনাইটসগুলো হচ্ছে আমাদের কি থেকে প্রোটেকশন দেয়, আমরা ওই যে জাহাজের বা সার্চ লাইট টাইট এইগুলাতে আমরা ইউজ করি। তাহলে এই ছিল আজকে আমাদের মোটামুটি পড়াশোনা। আশা করি তোমাদের একটু হইলেও সহজ লাগবে এখন, এবং মোটামুটি হচ্ছে আমাদের চেষ্টা থাকে সবসময় যাতে তুমি খুব ইজিলি এই চ্যাপ্টারের এই কঠিন বিষয়গুলা খুব সহজে বুঝতে পারো, ঠিক আছে? সবাই আশা করি বুঝছো সবাই। আমরা নেক্সট ক্লাসে অন্য টপিকগুলো পড়বো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।